জ্যোৎস্না রাত্রির, মানে জয়েন্ট ফ্যামিলির একটা পুরনো বাড়ি, তার মধ্যে একটা পোর্শন কেনা হয়েছে আর একটা পোর্শনে কিছু লোক থাকেন অত্যন্ত কম এবং ছাদটা ফাঁকা, এর মধ্যে হয়তো কিছু একটা আছে, আমি সেটা দেখতে পাচ্ছি, এটাও হতে পারে। আবার চোখ খুলে দেখছি যে কাছে, মানে কাছে একদম জানলার সামনে, মানে আমি চেহারা তো দেখতে পাইনি, শাড়ি একটা চেহারার উপর দিয়ে থাকলে যেটা হয় সেটা, আর ভেতরটা আমি যদি পুরোটা ব্ল্যাক করে দিই। ধর আমি যেটা কখনো কোনো জায়গায় বলিনি, এখানে বলছি পডকাস্টে, আমি একটু ফিল করতে পারি। আমি তো তাকে নিয়ে বিরক্ত নয়, তাই সে আমাকে নিয়ে কেন বিরক্ত হবে? বা আমি তো তাকে ডিস্টার্ব করছি না, তাই সেও এমন কিছু করবে না যেখানে আমি ডিস্টার্ব হই। আমাদের বাংলায় বিগ বস হয়েছিল, সেই সময় লোনাওয়ালায় শুটিং হতো। প্রথম বাংলা বিগ বস হয় যেখানে আমি রানার্স হয়েছিলাম। লোনাওয়ালাটা পাহাড়ের মতো সবুজ সুন্দর, সেখানে যারা যারা অভিনেতা এসেছেন তাদের সেরাদের মধ্যে একজন। রাজ কাপুরের পর একমাত্র মিঠুন চক্রবর্তী আমাকে বললো যে চল আমি একবার সালমানের সঙ্গে দেখা করে আসি। একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে প্রায় দৌড়ে এলো গেটের কাছে, গেটটা নিজে খুললো আর সবার আগে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, কাইন্ড অফ ঈশ্বর তুল্য সম্মান যেটা। সিগারেটটা ধরালো, ধরিয়ে উনি আমায় বললেন मैंने नहीं पिया तू पी रहा था। আমি দেখলাম আমি সিগারেট খাচ্ছি না, কারণ দুজন আমার রেসপেক্টেড মানুষ। এবার আমি বুঝতে পারিনি কেন বললো। দেখলাম একটা সালোয়ার পরা কোনো মহিলা এগিয়ে আসছেন, সালমান খান পুরো ভিজে বিড়ালের মতো হয়ে গেল। একটা মানুষ যখন যত বড় হন অন্য মানুষের ভালোবাসায়, যারা তার পাড়ার মানুষ নন বা আত্মীয় স্বজন নন বা বন্ধু নন, নিজের প্রতি যে একটা কনফিডেন্স, সেটাকে অনেক কন্ট্রোল করতে হয়। যাতে আমার ব্যবহারে কোথাও না অহংবোধ চলে আসে বা কেউ না ভুল বোঝেন। যখন সিনেমা বানাতে গেলে টাকা লাগে, আর পশ্চিমবঙ্গে যা এত অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিছু কিছু লোকের বাড়িতে বা কারুর বন্ধু বান্ধবের খাটের নিচে থেকে টাকা বেরোতে পারে 50-100 কোটি, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত একটা ইঞ্জিনিয়ারের মাইনে তো প্রায় 15,000। দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্রিচার অন আর্থ ইজ হিউম্যান। মানুষ বিচিত্র একটা প্রাণী। কোনো গরুকে বলে না হাম্বা ওদিকে ঘাস নেই যাবি না, বলেছে না? কোনো পাখি বলেছে কিচমিচ ওদিকে গাছে ফল নেই যাবি না, গিয়ে সে একা খেয়ে নিল? মানুষ করে। যখন আমরা কাজ করতে, তখন গায়ের রংটা ভয়ঙ্কর ফ্যাক্টর ছিল যখন তুমি কাজ করতে। হ্যাঁ, এবং হাইট, যে তুমি মূল চরিত্র বা বড় চরিত্র পাবে না যত ভালোই অভিনয় করো না কেন, যদি তুমি 6 ফুটের কাছাকাছি তুমি লম্বাটে না হও এবং তোমার গায়ের রং ফর্সাটে না হয়। 33 কোটি দেবতা তো আমাদের নয়, 33 crores নয়, এটা 33 প্রকারের দেব দেবী, আর একমাত্র ধর্ম যেখানে নারীকে পুজো করা হয়। এটা আমাদের ছিল, এই দেশটা আমাদেরই। এবং গীতার মধ্যেও তো জীবনে কি করে চলবে সেই কথাগুলো একদমই লেখা আছে, ওখানে বলা নেই যে তোমায় ধর্মান্তরিত করে লোক আনতে হবে গো, একদম বলা নেই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার যিনি গেস্ট, আলাদা করে তার পরিচয় দেওয়ার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের সকলের খুব প্রিয় রুদ্রনীল দা। থ্যাঙ্কস এখানে আসার জন্য। রুদ্রনীল দা এসছেন অনেক আগে, কিন্তু আসার পর আমরা এত গল্পের মধ্যে ঢুকে গেছিলাম যে আমাদের গল্প করতে করতে প্রায় 2-3 ঘন্টা আগে কেটে গেছে। সেগুলো গা ছমছম করা সেগুলো গা ছমছম করা গল্প। এবং এখন আমরা পডকাস্টে বসেছি প্রায় 2-3 ঘন্টা বাদে। রুদ্রনীল তাকে বলেছি যে দেখো তুমি কিন্তু এটা প্রেত কথা পডকাস্ট, যেহেতু এখানে সবাই হরর এক্সপিরিয়েন্স শুনতে ভালোবাসে, তো তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 2টো হরর এক্সপিরিয়েন্স বলতেই হবে তোমার, যেটা বোধহয় তুমি এর আগে কখনো কোথাও বলোনি। এক ধরনের ভূত প্রেত আছে যা আমরা দেখতে পাই, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখাচ্ছে। আর এক ধরনের যেটাকে পড়ে বড় হয়েছি, যেটা কিন্তু ঘোস্ট নয়। ঘোস্ট বললেই মনে হয় তার ইংরেজি নাম হবে, ঠিক আছে? যেমন লোকে বাড়িতে যখন বিদেশি ডগি রাখে তাকে ডাকবার সময় কাম কাম সিট সিট বলে, আর যেগুলো আমাদের পাড়ায় যারা রয়েছে তাদের কিন্তু লালু ভুলু এসব নাম হয়, ঠিক আছে? তো তাদের আমরা দেদার বাংলায় ডাকি। তো আমার তেমনই একটা অদ্ভুত ইচ্ছা রয়েছে এবং অনেস্ট ইচ্ছা, যে কেন তার নাম লালু ভুলু কেন হবে, আমি তার নাম কেন কৃষ্ণেন্দু দেব না, প্রদীপ্ত দেব না। বিদেশি যারা ডগি আছে, অ্যালসেসিয়ান, গোল্ডেন রিট্রিভার, পিচ, লাসা, আমি ডগি খুব ভালোবাসি, তাদের নাম এত সুন্দর সুন্দর হবে কেন?
তো ঠিক তেমনই আর কি, একটা তফাৎ তো থেকে যায়, ঠিক তেমনই ঘোস্ট তার থেকে বেটার হচ্ছে ভূত প্রেত। এই কথাটা বললে আমার মনে হয় যারা গা ছমছম করা, এই যেন শাড়ি পরে কি একটা দেখতে পাচ্ছি, বা ধুতি পরে কে যেন একটা চলে গেল, কে যেন মুখ বাড়াচ্ছে, এটা না কোন একটা বিশ্বাস থেকে আসে। আমি যদি বিশ্বাস আমার মনের মধ্যে তৈরি না হয়, তাহলে আমি কিন্তু না এটা দেখতে পাবো না বলে মনে হয় আমার। দুটো ঘটনা আছে, একটা একটু ছেলেবেলার, আমার হাওড়া আন্দুলে মামার বাড়ি, আন্দুল রাজবাড়ির কাছেই, এখানে আমার সেজো মামার বাড়ি। তো আমার মামাতো ভাই, ভালো নাম অনির্বাণ, ডাক নাম মঙ্গল, ও হয়তো শুনলেও বুঝতে পারবে যে যা হয় একসঙ্গে থাকা। তখন তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম সভ্যতায় বড় হইনি, মোবাইল নির্ভর মানুষ হয়ে যায়নি, সময়ের ডাকে হয়েছি, তাই ফলত আমাদের এই কথা বলা মধ্যে দিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারতাম মানুষকে অনেকটা বেশি, সুযোগ পেতাম। আজকে অনেকের ক্ষেত্রে সেই সুযোগটা কম, কারণ কথা হলেও কুটকুট কুটকুট করে আমরা এটাতে ব্যস্ত হয়েছি। আবার বলছি এটা সময়ের ডাক, ঠিক আছে, সাইলেন্ট করে রাখা যায় না এমনটা নয়। এবার এটা কেউ করতে ভালোবাসে, তাতে গিয়ে উল্টো দিকের লোকটা যদি খুব রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, সেটা অনেকে তোয়াক্কা করে না, এটাও আনন্দের ব্যাপার। আমি এটার মধ্যে খারাপ কিছু দেখি না। আমার মনে হয় মানুষ খুব সেলফ সেন্ট্রিক ওই জায়গাটায়। ফোনটার মধ্যে থাকলে মানুষ মানে তখন সে পুরো একা হয়ে যায় সবার মধ্যে থেকেও, এবং অন্য একটা জগতের সাথে কানেক্ট করে নেয়, গোটা পৃথিবীর সাথে একা হয়ে কানেক্ট করে নেয়। হ্যাঁ, আবার এই ধরনের ডিজিটালি কানেক্ট করার মধ্যে একটা সুবিধা হচ্ছে, আমার পাড়ার বন্ধুরা জানে কিন্তু আমার প্যান্টে কোথায় ফুটো আছে, আর ডিজিটাল বন্ধুরা কিন্তু পুরো মেকআপ করা বডি আর মনটাকে দেখে, ঠিক আছে। তো ফলে তো অনেক কিছু লুকানো যায়, ফলে তো ওই ডিজিটাল বন্ধুত্বের একটা বাড়তি আকর্ষণ আছে যে আমার ভুল বা খুঁতগুলোকে আমি লুকোতে পারি। এটা সব মানুষেরই, আমারও ইচ্ছা, তোমারও ইচ্ছা হতে পারে, আবার আমাদের কথা যারা যারা শুনছে তাদের মধ্যে অন্য কারুরও ইচ্ছা থাকতে পারে, যে কারণে পাড়ায় না মিশে ডিজিটালি মেশাটা অনেক বেশি হচ্ছে। তো যাই হোক, আমার ভাই সে পড়াশোনায় খুব ভালো ছিল, তাই মামার বাড়ি যাই বলে একটা কথা ছিল, মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই, এই কবিতাগুলো হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, বা ছড়াগুলো। তো নতুন মামার বাড়ি কেনা হয়েছে, আমি আর আমার ভাই অনেক রাত্রি অবধি গল্প করেছি, করে তারপর শুয়েছি। তো আমাদের বিছানার পাশেই পুরনো বাড়ি মামা কিনেছিলেন, বেশ পুরনো বাড়ি। তার পুরনো বাড়ির পাশে মানে জয়েন্ট ফ্যামিলির একটা পুরনো বাড়ি, তার মধ্যে একটা পোর্শন কেনা হয়েছে, আর একটা পোর্শনে কিছু লোক থাকেন অত্যন্ত কম, এবং ছাদটা ফাঁকা, এবং এই জানলার পাশ থেকেই সেই ছাদটা টানা শুরু, কিন্তু ওই ছাদে কেউ ওঠেন না। মানে যদি সিঁড়ি থাকতো তাহলে সেখান দিয়ে উঠে এসে এই জানলায় গল্প করতে পারতেন ছাদ থেকে দাঁড়িয়ে, এরম, ঠিক আছে। জ্যোৎস্না রাত্রির গল্প টল্প হয়েছে, আমি জানলার দিকে শুয়েছি, তখন এত এয়ার কন্ডিশন সভ্যতারও দাপট আসেনি মধ্যবিত্তের বাড়িতে, আর যা যা আছে ইএমআইতে, ঠিক আছে, সেটা আসেনি। শুয়েছি, গল্প করে ঘুমিয়ে পড়েছি। আমার হঠাৎ করে মনে হলো যে আমার জানলার পাশে সাদা শাড়ি পরে ঘোমটা দিয়ে জানলার পাশে এরম করে রয়েছে। ভয় মনের মধ্যে, হয়তো কিছু একটা আছে, আমি সেটা দেখতে পাচ্ছি, এটাও হতে পারে। আবার চোখ খুলে দেখছি যে কাছে, মানে কাছে একদম জানলার সামনে, ঘোমটা টোমটা দিয়ে, মুখের জায়গাটা কালো, কিছু নেই। এবার গলা ফলা শুকিয়ে কাট, মানে আমি দু একবার, ছাদে তো কেউ যায় না, ওঠার চান্সই নেই ওখানে, আর অত রাত্রিবেলা, এবং শরীরের অবয়ব দেখে মনে হচ্ছিল যদি আমাদের বিধবা মাসিমা বা পিসিমা যারা হন, ঠাকুমা, ঠিক সেই ধরনেরই একটু রোগাটে চেহারা, একটু রোগাটে, মানে আমি চেহারা তো দেখতে পাইনি, শাড়ি একটা চেহারার উপর দিয়ে থাকলে যেটা হয় সেটা, আর ভেতরটা আমি যদি পুরোটা ব্ল্যাক করে দিই। এবার আমি না ডাকতে পাচ্ছিলাম না, মানে 2-3 বার খিমচেছি, আমার শরীরই অবশ হয়ে গেছে, আমি পাশও ফিরতে পারছি না, হাত পা ভারী হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ভয়তে। এবার সারা রাত্রিরে আমার ঘুমটা হয়নি। একটা পার্টিকুলার টাইমে যখন আমি জোর করে চোখটা খুললাম যে যা হবে হবে, আমি কিছু দেখতে পেলাম না। এবং তখন বোধ করি রাত হবে ধরো 2:30-3টে, আর সেই সময় মধ্যবিত্ত বাঙালি অত্যন্ত আনন্দের সঙ্গে 10টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, মুখের ওপরে নীল বা লাল আলো নিয়ে হোয়াটসঅ্যাপে যে কথা বলা হয়নি তা লিখে পাঠাতো না, ঠিক আছে। জেনারেশনটা একদম অন্যরকম, সময়টা অন্য ছিল, তো এগুলো আসেনি। তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমি কিভাবে বলবো, এবং তার আগে যেটা, যে ঘুম থেকে উঠেই সকালবেলা যখন আলো হয়েছে আমি ছাদের দিকে তাকিয়েছি, আমি মামিমাকে জিজ্ঞেস করলাম, ওই এদের বাড়িতে এদিকে কেউ ওঠে, মানে কায়দা করে জিজ্ঞাসা করার, যদি ওঠে তাহলেও আচ্ছা, হতে পারে কোনো মাসিমা পিসিমা
ঠাকুমা দিদিমা তারা হয়তো একটু জ্যোৎস্না আলোয় কিছু একটা করার ইচ্ছা হয়েছিল, তাই ছাদে এসেছিলেন, ঠিক আছে, উঁকি মেরে, হয়তো সম্পর্ক আছে, মামিমার সঙ্গে কথা হয়, তাই হয়তো রাত্রিবেলা কে ঘুমোচ্ছে, কারা এসছে দেখতে এসছে, হতেই পারে। বলুন না, ওদের ছাদে তো কেউ আসেই না, কজন থাকে, যে যারা যারা থাকেন বললেন, যতটা মনে পড়ছে সে সময় কোনো বয়স্কা মহিলা ওখানে থাকেনও না, ওই সংসারে নেই, এবং তিনি অনেক সময় আমাদের রান্না দিদি টিদিরাও থাকেন, তাদের কোনো নামগন্ধই পেলাম না। তারপর আমি ঘটনাটা বললাম। এবার এটার সঙ্গে আর একটা ঘটনা জুড়েই থাকে খুব স্বাভাবিক কারণে, অনেকে বলেন আসলে এই বাড়িতে এত বছর আগে একজন মারা গিয়েছিল, এইসব গল্প শোনা যায়, সেরকমও কোনো কিছু আমি হিন্ট পেলাম না। তো যাই হোক, তারপর থেকে আমি আর জানলার ধারে কখনো পর্যন্ত একটু চাঁদের আলোয় হিমেল হাওয়া আসুক আমি চাইনি। তখন আমাদের এই মধ্যবিত্ত বাড়িতেই মধ্যিখানে একটা 20 বর্গের ওপরে একটা ফ্যান, তাতে হাওয়া এলো এলো, আর হাওয়া না চললেও পাখা ঘুরলে মনে হয় এই তো বেশ ঠান্ডা, সেইটাতেই থাকবার চেষ্টা করেছি। পারতপক্ষে রাত্রিবেলা হয়ে গেলে আমি জানলার দিকটায় যেতাম না। যেটা আরেকটু ম্যাচিওর বয়সে যেটা ঘটলো সেটা হচ্ছিল, আমাদের বাংলায় বিগ বস হয়েছিল, সেই সময় লোনাওয়ালায় শুটিং হতো। প্রথম বাংলা বিগ বস হয়, যেখানে আমি রানার্স হয়েছিলাম। আমাদের গায়ক অনিক ধর ও চ্যাম্পিয়ন হয়েছিল, আমি না অনেক চ্যাম্পিয়ন হবো, সেই নিয়ে প্রচুর লেখালেখিও বাইরে চলছিল, ওই সময় ভেতর থেকে জানতে পারতাম না। আমি এবং আমাদের আরেকজন অত্যন্ত পছন্দের অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি, কনিনিকা ছিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমিও চাইবো যে তোমার এই পডকাস্টে কনিনিকা আসুক, কারণ ওর ভূত প্রেতের ব্যাপারে কোথাও একটা সেন্স কাজ করে মারাত্মক। এবং লোনাওয়ালাতে আমি আস্তে আস্তে যখন বড় হলাম, এই ভূত বা এই বিষয়গুলোতে না আমার ভয় টয় কিছু হয় না, বরং আমার খালি মনে হয় আমি একটু খুঁজি বা ডিটেক্ট করি আছে কিনা। ধর আমি যেটা কখনো কোনো জায়গায় বলিনি, ধরো তোমাদের এখানে বলছি পডকাস্টে, আমি একটু ফিল করতে পারি। কিরকম? আমার মনে হয় যে আমি যাদের দেখতে পাচ্ছি না আছে। তুমি কি শুধু এটা কোনো এনার্জি ফিল করতে পারো নাকি মানুষের মানুষেরও ভাইব্রেশন ফিল করতে পারো, কোনো জায়গারও ভাইব্রেশন ফিল করতে পারো? জায়গা না, আমি পার্টিকুলার এটা থাকলে ফিল করতে পারি। এবং কি অনুভূতি হয়? ফার্স্ট হচ্ছে ধরো একটা অদ্ভুত রকম ফিলিং হয়, একটু শিরশির করে, মানে আমার সেভাবে ভয় নেই কোনো কিছুতে। চমকে যাওয়া অবশ্যই, যে কোনো মানুষকে থেকেও দুম করে বেরিয়ে পড়লে আমরা চমকে যাই, মুখের সামনে কোনো মানুষ চলে এলো দেখতে পাচ্ছি, নর্মালি হয় রিফ্লেক্সের মধ্যে, ঠিক তেমন সেটা চমকে একটু উঠবার কিছু হতে পারে, বাট ভয়টা লাগে না। আমার বারবার এসে মনে হয় যে তারা যদি তাদের মতো করে বিচরণ করে, এটা তাদের টেরিটরি বা পেরিফেরি, এটা তাদের জায়গা, ঠিক আছে, তো তারা রয়েছে, আমি তো তাকে নিয়ে বিরক্ত নয়, তাই সে আমাকে নিয়ে কেন বিরক্ত হবে, বা আমি তো তাকে ডিস্টার্ব করছি না, তাই সেও এমন কিছু করবে না যেখানে আমি ডিস্টার্ব হই। যদি এই থটে থাকা যায়, তো তাহলে তুমি ফিল করতে পারছো যে সে রয়েছে, কিন্তু তোমার সে হার্ম করবে না। তো এই লোনাওয়ালাতে যখন আমি একটা পুরো ঘেরা স্পেস, যেখানে ফোন নেই, কমিউনিকেশন নেই বাইরের জগতের, তোমার খেলাটাই হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে তোমার শত্রুতা করে দেওয়া, তুমি যাতে তোমার বন্ধুর সঙ্গে ঝগড়া করতে বাধ্য হও। এবার অনেকেও আমি দেখেছি যে বিগ বসে ওই খেলার মধ্যে দিয়ে ঝগড়াগুলো হয়, আমি নাম করব না, তারা ওই 3 মাস একসঙ্গে যারা বেশি দিন কাটিয়ে টিকতে পেরেছিল, তাদের অনেকেই কিন্তু ওইখানে যে খেলার নিয়মে যে অপোনেন্ট হওয়া, বিরোধী হওয়া, শত্রুতা তৈরি হওয়া, সেটাকে নিয়ে অনেকে কিন্তু বাইরেও বেরিয়েছে, এবং এখনো কারুর মনে এটা আছে। তো যাই হোক, আমি কয়েকদিন ফিল করার পর আমি হঠাৎ করে একদিন কনিনিকাকে দেখি, ও কারোর সঙ্গে কথা বলছে, আমার দেখে মনে হয় ও কমিউনিকেট করছে। আমি কতটা ভুল কতটা ঠিক আমি সেই কথা যাচ্ছি না, যদি কনিনিকা আসে ও উত্তর দেবে। আমি কনিনিকাকে জিজ্ঞেস করলাম যে এখানে আছে না, বললো হ্যাঁ রুদ্রদা। তো ফ্যাক্টর হলো, তারপর যখন খেলা শেষ করে 3 মাস কাটাবার পর, কারণ ওই একটাই উঠোন মতো মাঠ ছিল যেখানে শুধু আকাশ দেখতে পাওয়া যেত, বাইরের জগতের কোনো সারা শব্দও আসতো না। একটা পাহাড়ের তো জায়গা, ওটা লোনাওয়ালাটা পাহাড়ের মতো সবুজ সুন্দর। এবার তার মধ্যে সেট, চোখ বন্ধ করে এনে আমাদের ঢুকিয়ে দেওয়া হতো একটা বানানো সেটের ঘরে। আমরা কোথায় এলাম, কার মধ্যে দিয়ে এলাম আমরা জানতেও পারতাম না, শুধু ঘরের মধ্যে দিয়ে দেখতে পেতাম ঘরের বিভিন্ন দরজা দিয়ে আরো কয়েকজন প্রতিযোগী ঢুকছেন, বা
যারা, আর প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা বাথরুমের একদম ভেতরে পার্সোনাল কাজগুলো করা ছাড়া, স্নান প্রস্রাব পায়খানা করা ছাড়া, ওইটুকু জায়গা ছাড়া বাকি যেখানে বেশি না দাঁত মাজছে সেখানেও ক্যামেরা রয়েছে। ইচ অ্যান্ড এভরি গ্লাসেস, ওগুলো একটাও গ্লাস নয়, আয়না নয়, মানে মিরর নয়, ক্যামেরা লাগানো তার পেছনে। ঠিক আছে, তো সবাই আমরা মানে ওয়াচড প্রত্যেক মুহূর্তে যে কোন কম্পিটিটর কি করছে না করছে। কারণ অনেক সময় কি হয়, অনেকেরই একা থাকতে থাকতে অনেকের অনেক ধরনের ব্যাড সাইকোলজি চলেও আসতে পারে। তো যাই হোক, যখন বাইরে বেরোলাম, এই বাইরের জগতের সঙ্গে অ্যাকাস্টমড হতে গিয়ে একটা টাইম আমাদের কাটতো, মানে সময় নিত। তারপর আমি লোনাভালা জোন ছেড়ে কলকাতায় ফ্লাইটে উঠবার আগে আমি ওখানে যারা টেকনিশিয়ানস, যারা আমাদের ক্যামেরার পেছনে কাজ করেন, টেকনিশিয়ানস ভাইরা, যারা একটু লোকাল বাসিন্দা, তাদের জিজ্ঞাসা করছিলাম। সেখান থেকে জানতে পারি যে একটা সময় ওখানে প্রচুর মার্ডার হতো, প্রচুর মানুষকে মেরে ফেলা হতো, খুব নির্জন জায়গা বলে। যে সেটটা যেখানে রয়েছে টোটাল জায়গাটাতেই, যখন শুটিং করেছি তখন নয়, পরিবেশ সুস্থ হয়েছে, নাহলে একটা স্টুডিও সেটা হবে কেন? কারণ আমরা শুটিং করছি, তার পাশে সালমান খান তার শুটিং করছেন, বিগ বস যেটা করেন হিন্দিটা হচ্ছে। শেষ দিনে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে, সালমান খানের সঙ্গে দেখা করলাম, কথাও বলে এসেছি, কিন্তু মনে সারাক্ষণ এটা ঘুরছিল যে জিজ্ঞাসা করতে হবে আমাকে, জানতে হবে। এবং সেটা জেনেছিলাম যে সত্যি ওখানে ওই স্পিরিটরা নাকি আছেন। তো তার মানে সেন্সটা আমার ভুল হয়নি। এবং ডেফিনেটলি কনিনিকা ওই বিষয়ে বেশ, হয় না মানুষ যেমন বিভিন্ন বস্তু নিয়ে আলোচনা করতে ভালোবাসে, তেমন ও এগুলোর ব্যাপারে একটু ইন্টারেস্টেড। সালমান খানের সাথে যখন কথা বললে তখন কিরকম লাগলো? সালমান খানকে আমরা সবসময় টিভিতে দেখেছি, ইন্ডিয়ার ওয়ান অফ দি বিগেস্ট স্টার্স। তো তুমি তার সাথে কতটা সময় কাটিয়েছো? প্রথম কথা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে আমরা সবাই ভালোবাসি। ভারতবর্ষের মধ্যে এখন অবধি যা সিনেমার জগৎ তৈরি হয়েছে, সেখানে যারা যারা অভিনেতা এসেছেন তাদের সেরাদের মধ্যে একজন। এবং সব সেরারা কিন্তু সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড নয়। আবার আজকের গ্লোবালাইজেশনে ইউটিউবের মাধ্যমে বা অন্য ব্রডকাস্ট তোমরা যা যা করছো বা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারি, আমায় মানুষ চিনে ফেলতে পারে। কিন্তু আগে সেই সিনেমা সারা বিশ্বে জনপ্রিয় হলে তবে তুমি আন্তর্জাতিক স্টার হতে পারতে, যেটা রাজ কাপুরের পর একমাত্র মিঠুন চক্রবর্তী। অমিতাভ বচ্চন কিন্তু ততটা বিদেশে মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় ছিলেন না। মানে এই মিঠুন চক্রবর্তীর মাঝখানে শরীর খারাপ হয়েছিল, আমি দেখতে গেছিলাম, কথা হচ্ছিল, তার আগের দিনেই রাশিয়াতে ওনার বিরাট বড় বড় ফ্যান ক্লাব আছে। আচ্ছা, রাশিয়াতে এখনো পর্যন্ত প্রচুর লোকজন নিজের সন্তানদের নাম জিমি রাখে, কারণ মিঠুন চক্রবর্তীর বিখ্যাত গান ছিল জিমি জিমি আজা আজা। যাই হোক, এবারই মিঠুন চক্রবর্তী আমাদের কয়েকজনকে স্নেহ করেন, বাংলায় কাজ তিনি সবার সঙ্গে করেন, কিন্তু একটু বেশি হয় না ভালোবাসার জায়গা, সেটা আমাদের কয়েকজনকে মাত্র করেন। এটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ আর কি। এবার আমি যখন প্রথম সেট থেকে বেরোলাম, বাইরের জগতে এলাম, তার আগে মিঠুনবাবুর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এতটা আন্তরিক কখনো মেলামেশা করবার সুযোগ হয়নি। আমাকে বললো যে চল আমি একবার সালমানের সঙ্গে দেখা করে আসি। সালমান যে বাংলো বাড়িটায় ওখানে থাকতেন, তার জন্য বাংলো বাড়িটা রেখে দেওয়া। তিনি তার গেটে হাত দেওয়ার সময় দেখলাম যে একটা আমার মতো হাইটের ছেলে, একটু ভালো স্বাস্থ্য, একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে, জিন্সের হাফ প্যান্ট নীল রঙের, হাওয়াই চটি পরে প্রায় দৌড়ে এলো গেটের কাছে। গেটটা নিজে খুললো আর সবার আগে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। কাইন্ড অফ ঈশ্বর তুল্য সম্মান যেটা। তো তারপর মিঠুন চক্রবর্তী বরাবর মিঠুন চক্রবর্তী, এত বড় স্টার, কিন্তু তাকে আজকের দিনে আমরা যাদের মুম্বাইতে স্টার দেখি, তাদের গডফাদার খুব কম আছে। যে কজন গডফাদার রয়েছে বলে তারা বিশ্বাস করেন, সেটা শাহরুখ, সালমান থেকে শুরু করে বাকিরা, অনেক দিগ্গজ বড় বড় অভিনেতা থাকতে পারেন যারা আমাদের শ্রদ্ধেয়, কিন্তু অন্তর দিয়ে শ্রদ্ধা করে আর ভালোবাসে, বিপদে মানুষের পাশে দাঁড়ায় বলে, সেটা টেকনিশিয়ান হোক বা একজন তারকা হোক, মিঠুন চক্রবর্তীকে। তো ওই বাস সালমান খানের সঙ্গে পরিচয় করলেন,
सलमान तो उसको पहचानता है, ये रुद्रनीला बहुत अच्छा एक्टर है। এবার সালমান খান ঘোড়ার ডিম কেন আমায় চিনবে? আমি তখন টেলিভিশনে কাজ করি, কয়েকটা সিনেমা করেছি, তখন তো এত সিনেমা হতো না সেইভাবে। এবার সালমান খান প্রথমেই পরিষ্কার আমার পকেট উঁচু দেখে বললেন, সিগারেট রে? আমি বললাম যে হ্যাঁ। তো তখন সবে বড় প্যাকেটের সিগারেটের 10টা করে পাওয়া যেত। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকারক, যারা শুনছেন আমি সিগারেটের মাহাত্ম্য প্রচার করছি না। আমি বার করলাম, দেখলাম খুব লুকিয়ে ও সিগারেটটা ধরালো, ধরিয়ে উনি আমায় বললেন, मैंने नहीं पिया, तू पी रहा था। আমি দেখলাম আমি সিগারেট খাচ্ছি না, কারণ দুজন আমার রেসপেক্টেড মানুষ। মানে হয় না, এখন আমি জানি না অন্য কোনো প্রদেশে আছে কিনা, পশ্চিমবঙ্গে এখন এই চলটা আছে, বড়দের সামনে একটু সিগারেটটা না খেলে যেন ভালো হয়। এখন সমাজ একটু ঢিলেঢালা হয়েছে নিয়মের ক্ষেত্রে, তো ফলত অনেকে বড়রাই বলেন খেতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, ওই সময় তো মিঠুন চক্রবর্তী দাঁড়িয়ে, হ্যাঁ মিঠুন চক্রবর্তী, সালমান খান। এবার আমি বুঝতে পারিনি কেন বললো যে তু পি রাদা मैं নেই। এবার হঠাৎ করে পিছন থেকে তাকিয়ে কি দেখি সিগারেট এরকম খেতে ফাট করে ফেলে দিল, দিয়ে চুপ করে বসে রয়েছে। দেখলাম একটা সালোয়ার পরা কোনো মহিলা এগিয়ে আসছেন, বয়স কম, এগিয়ে আসছেন। সে বেসিক্যালি দূর থেকে মিঠুনদাকে দেখে এগিয়ে এসছে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়ে বলো পি রা থা কাঁ। এবার সালমান খান বেমালুম আমার দিকে আঙুল দেখিয়ে দিল, ये वो बंगाल से आया है, दादा का वो करीब लड़का है, वो पी रहा था। এবার ভদ্রমহিলা আমাকে বললেন যে ভাইয়া यहाँ मत पीजिए क्योंकि यहाँ खराब लोग बैठे हुए हैं। বলে সালমান খান দিয়ে কটমট চোখে তাকালো এবং সালমান খান পুরো ভিজে বিড়ালের মতো হয়ে গেল, তারপর যেই চলে গেল। স্মার্ট অ্যাক্টিং করনে কা থা না। তো আমাকে তারপরে পরিষ্কার মিঠুনদা আমাকে বললো বোনকে বাঘের মতো ভয় পায়, ওটা বোন, যে হয় না কোথাও কাউকে ভালোবাসাতে মেনে চলা। তো ফার্স্ট ইন্টারাকশন ছিল হচ্ছে সালমান খানের সঙ্গে ওটা। এবং একটা মানুষ যখন যত বড় হন, অন্য মানুষের ভালোবাসায়, যারা তার পাড়ার মানুষ নন বা আত্মীয় স্বজন নন বা বন্ধু নন, তত বেশি করেই তাদের নিজের প্রতি যে একটা কনফিডেন্স, সেটাকে অনেক কন্ট্রোল করতে হয়। যাতে আমার ব্যবহারে কোথাও না অহংবোধ চলে আসে বা কেউ না ভুল বোঝেন যে আমি তাকে, যত পরিচিতির জায়গা আসে তত বেশি করে ধরো সব মানুষকে তো গুরুত্ব দিয়ে তার কথা শোনা, প্রচুর লোকজন ধরো এক ওপরওয়ালা আর এক আমাদের এই মাটির ঈশ্বর যারা মানুষ, তারা ছাড়া আমরা যে কোনো যে শিল্পী হই না কেন আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা নিজেরা কেউই নাম করিনি, নামটা ওনারা করিয়ে দিয়েছেন। আমরা অত্যন্ত লাকি যে আমি যে মানের ধরো অভিনয়টা পারি, আমার মানের আরো 1000টা লাখ লাখ ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। একটুখানি সাহস আর একটুখানি অসম্মান, অপমান, চোখের জল সহ্য করবার দাঁতে দাঁত চিপে ক্ষমতা, সেইটাতে হয়তো ঈশ্বর একটু এগিয়ে দিয়েছে আমাদের, কিন্তু যোগ্যতা ইজ এ ডিফারেন্ট থিং। যারা পরিচিত তারাই যোগ্য, এটা একদম ভুল। প্রচুর গুণী মানুষ ঘুরে বেড়াচ্ছেন সমাজে, সে হয়তো আমার থেকেও দারুণ অভিনয় করে, কোনো একটা কারণে হয়তো সে সেই এক্সপোজারটা পায়নি। এই এক্সপোজারের ক্ষেত্রেই হচ্ছে সাহস। আমি 10 বার নক করবো, আমায় অপমান করবে, তাড়াবে, কারণ আমি আমার প্রমাণ দিইনি, তার পক্ষেও বোঝা মুশকিল আমার ভেতরে কি কোয়ালিটি আছে। আমি তার উপর অভিমান করছি, কিন্তু আমার মতো তো 10টা লোক তার কাছে এসে জ্বালিয়ে খেয়েছে, একদম। এবার সেও তো এক্সস্টেড, দিস ইজ রিয়েলিটি। তো ফলত তিনি যদি আমাকে পাত্তা না দেন, তিনি আমায় ছোট করতে চাইছেন না, তিনি নিজেও ক্লান্ত এই কাজটা করতে করতে। এবং সত্যিই তো যদি কোনো একটা সুযোগে আমার নাম হয়ে যায়, আমরা মানুষ হয়ে যার জন্য সুযোগ পেলাম, আমরা কজনকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখি। আমি একটা সাধারণ এক্সাম্পল দিই, এটা আমাদের বাড়ি থেকেই শেখানো হয়নি। ধরো আমরা কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিট করতে যাচ্ছি, বা চাকরির ইন্টারভিউ আছে, বা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আজকে নয় মোবাইল টিপে ট্যাক্সি শহর মফস্বলে কয়েকটা জায়গায় এসেছে, আগে তো ছিল না। আমাদের স্টেশন বা বাস স্টপ অবধি পৌঁছতে গেলে পাশের বাড়ির কিন্তু ওই কাকু জেঠুরাই গলির মধ্যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, এবং একটু গরম পড়লে তারা ক্লান্ত হয়ে গিয়ে একটা বাড়ির ছাওয়াতে রিক্সাটা রেখে সিটের ওপর পা তুলে একটু বিশ্রাম করতেন।
আমরা তাড়াতাড়িতে বেরোতাম, এই সময় ট্রেন ধরতে হবে বা মেট্রো ধরতে হবে বা বাস ধরতে হবে, এই সময় রয়েছে। আমরা তাকে ডাকতাম, সে একটু আলকা করে চোখটা খুলতে, তার গলার আওয়াজের মধ্যেই ক্লান্তি আছে। আমাদের সাথে ভুল কনসেপ্ট আছে, বড় লোক আর ছোট লোকের একটা কনসেপ্ট আছে যেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভুল। যার বড় মন সে বড় লোক, যার ছোট মন সে ছোট লোক। এটার মধ্যে কোনো জাতপাত নেই, এটার মধ্যে কোনো ব্যাংক ব্যালেন্স কার কম বা বেশি এটা একদম নয়, কে ধনী আর কে ধনী নয়। এই কথাটা এসেছে এইখান থেকে, যার বড় মন সে বড় লোক। হতে পারে তার ব্যাংক ব্যালেন্স 1 টাকা। তো যাই হোক, এরকম প্রচুর মানুষ আছেন যারা রিক্সা চালান বা একটু কম রোজগারের কাজ করেন, তাদের তুইতকারি করেন। সমবয়সী হয়ে গেল, আমরা বন্ধুদের তুইতকারি করতে পারি, কিন্তু সে আমার থেকে বয়সে বড় বা অপরিচিত, তুমি বা আপনি বলে কথা বলাটাই সৌজন্যতা। শিক্ষা মানে তো ডিগ্রি নয়, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ে, যাদবপুর কি সিইউ কি কোত্থেকে পড়ে কোন আমি কত বড় ডিগ্রি এনেছি, আমি বিরাট দয়া করে ফেলিনি। ঠিক আছে, ওটা আমি পরিষ্কার মাইনে পাবো বলে, নিজে ভালো থাকবো বলে একটা কাগজ জমা দিচ্ছি। একটা সংস্কৃতে কথা আছে, শিক্ষা যা বিমুক্ত হয়। শিক্ষা সেই জ্ঞান বা আলো যা মানুষকে অন্ধকার থেকে মুক্তির দিকে ঠেলে, লজিক্যাল করে তোলে, প্রশ্ন করতে শেখায় এবং মুক্তির পথে নিয়ে যায়। এর সঙ্গে ডিগ্রির সম্পর্ক নেই। তো যাই হোক, আমরা কিন্তু ছোটবেলা থেকে না শিক্ষাটা পাইনি। এটা কোথাও আমাদের অনেক বাবা মায়েদের দোষ বা আমাদের নিজেদের দোষ তো আছেই। আমরা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ক্লান্ত রিক্সাওয়ালাটাকে পরিষ্কার বলেছি যে রিক্সা যাবেন, অনেক কিছু বলেছি। এবার সে হয়তো চোখটা খুলে না যাবো না, পরে যাবো। সে তো রেস্ট নিচ্ছে, সবে হয়তো একটু খেয়েছে, কি খায়নি, ভাড়াটা ওঠেনি। আমরা সঙ্গে সঙ্গে তাকে টাকার লোভ দেখিয়েছি, 10 টাকা বেশি দেবো, 10 টাকা বেশি দেবো, কারেক্ট ইউর। সে আস্তে করে চোখটা খুলে সিটের ওপরে কোনো পাটা তুলে একটু পিছনটাকে চাগিয়ে জোরে টানবার জন্য, কারণ সিটে বসে প্রেসার দিয়ে প্রথম জোরটা পাওয়া যায় না, একটু পিছনটাকে কোমরটাকে চাগিয়ে টেনে, যদি আমরা কেউ মোটা টোটা হই, একটু ওজন বেশি থাকে তো তাহলে আরো বেশি টেনে সে হয়তো পৌঁছে দিয়েছে। আমি ট্রেনটা বা বাসটা পেয়েছি, হয়তো আমার ইন্টারভিউতে গিয়ে সেই ইন্টারভিউটা হয়েছে, বা আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কাছে ঠিক সময়ে পৌঁছেছি, সে হয়তো আমার ওপর রেগে গেল না, বা আমি একটা গুরুত্বপূর্ণ কাজে গেলাম যেটা ওই কাকু বা ওই দাদা বা ওই ভাই যদি আমার রিক্সা না চালিয়ে যদি না পৌঁছে দিতেন, আমি লোভ দেখিয়েছি 10 টাকা দেব, 10 টাকা দিয়ে সবটা শেষ হয়ে যায়নি। যদি উনি না পৌঁছতেন তাহলে আমি হয়তো চাকরিটা পেতাম না। একবারও কি আমার বাবা মা, আমার পরিবার বা আমার বিবেক আমাদের তাকে খুঁজে থ্যাংক ইউ দিয়েছে? না। ধরো এরকম অনেক কিছুই থাকে যেগুলোকে নিয়ে আর কি আমরা তৈরি হয়ে প্রচুর। তোমার সাথে কথা বলার সময় আমি অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, এবং যতক্ষণ ধরে রুদ্রদার সাথে কথা বলছি প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে কথা শেষ হবে না কখনো। এত সুন্দর একটার পর একটা টপিকে আমরা ঢুকেছি, এবং রুদ্রদা এগুলো রোজের দেখা সাবজেক্ট। আমরা আমাদের ব্যস্ততার জন্য হয়তো ধরো চোখ দিতে পারি না, কিন্তু আমরা যে কোনো জিনিসের দিকেই দেখো, দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্রিচার অন আর্থ ইজ হিউম্যান। মানুষ বিচিত্র একটা প্রাণী, অন্য কোনো প্রাণী মিথ্যে বলতে পারে না, একমাত্র মানুষ মিথ্যে বলে। কোনো গরুকে বলে না হাম্বা ওদিকে ঘাস নেই যাবি না, বলেছে না? কোনো পাখি বলেছে কিচমিচ ওদিকে গাছে ফল নেই যাবি না, গিয়ে সে একা খেয়ে নিল? মানুষ করে। তো তুমি বলতে পারো যে আমার এই অভিনয় বিভিন্ন মানুষের চরিত্র হয়ে ওঠাবার ক্ষেত্রে যেটা কাজ করতো, আমার বাবা মা স্কুল শিক্ষক ছিলেন, তার সঙ্গে বাবা পেন্টার ছিলেন, ছবি আঁকতেন, আর মা একটু গান গাইতেন, সোশ্যাল ওয়ার্ক টক করতেন সারাক্ষণ। আমি না ওই বাবার কাছ থেকে প্রায় রক্তেই বলতে পারো ছবি আঁকাটা পায়। বাবা মা দুজনেই প্রয়াত হয়েছেন। এবার এই ছবি আঁকতে আঁকতে মানুষের ছবি আঁকতে যেতে আমার বাবা বলতো হয়নি। আমি বলতাম কেন? বললাম মানুষের বসা তাকানো দিয়েই তার তুই ইনার ক্যারেক্টার অনেকটা রিড করবার ক্ষমতা পাবি, আগে মানুষ দেখ। একজন গায়কের যেমন সারেগামা পাধানিসা, সেটাকেই মিলিয়ে এত রকমের সুর হচ্ছে যা শেষ হচ্ছে না। সারা পৃথিবীতে সারেগামা পাধানিসা কু বলে কোনো স্বর বেরিয়েছে না তো, সেই তো সারেগামা পাধানিসা ওই সাথে ফ্রিকোয়েন্সির মধ্যেই। কিন্তু অভিনেতা অভিনেত্রীদের কোনো সিলেবাস নেই। যত পেশার, যত মানসিকতার, যত বৃত্তের মানুষ, ততই তার হারমোনিয়ামের রিডটা লম্বা হতে শুরু করে। তো তাই ওটাকে দেখতে হয়। আর যেমন আমায় তুমি জিজ্ঞেস করো যে আই এম ট্রাইং টু বি অ্যান অ্যাক্টর, আমি অভিনেতা হওয়ার চেষ্টা করছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যত আমি মনে হচ্ছে মানুষকে জেনে শিখে ফেলছি, আর পর দেখলাম আরো 4টে নতুন মানসিকতার মানুষ পেলাম, মানে আমার রিডটা আরো বেড়ে গেল, ওই গলায় গলা মেলানোটা বাকি। তো যাই হোক,
এটা এটা আমাদের ধরনের কাজ। আমি তোমাকে যতটা মানে দেখেছি, আমার তোমাকে দেখা মানে আজকে প্রথমবার সামনাসামনি দেখা, কিন্তু এর আগে বহুবার দেখা সিনেমার পর্দাতে, টিভির পর্দাতে, মোবাইলের পর্দাতে। এবং আমি তোমাকে যতবার দেখেছি, আমাদের ছোটবেলা থেকে আমাদের স্কুলের সব, আমরা যারা বন্ধু বয়েজ স্কুলে পড়তাম, সব ছেলেরা ধীরে ধীরে করে বড় হচ্ছি, সব চ্যাংড়া ছেলেপুলে আশপাশে, আমাদের সবার বাংলা সিনেমার প্রিয় ক্যারেক্টার হচ্ছে তুমি। কারণ আমাদের মনে হয়েছিল যে তুমি এমন একটা চরিত্র যাকে দেখে আমাদের কোথাও দাঁড়িয়ে মনে হয়েছে যে ভাই এই লোকটাই তো আমাদের দাদা, এই লোকটা যেভাবে ডায়লগ থ্রো করে, এই লোকটা যেভাবে কথা বলে, এই লোকটা যে চরিত্রগুলো করে, এই চরিত্রগুলোকে আমরা আমাদের মধ্যে খুঁজে পাই, জ্যান্ত লাগে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তোমাকে দেখলে সেই মানে টিভির পর্দাতে তোমাকে যখন দেখি, তোমার প্রেজেন্সটা আমার পার্সোনালি সবসময় অন্যরকম লেগেছে। আমি বলি আমি হচ্ছি কি হয় না, আমরা যে যে ধরনেরই অভিনয় করি না কেন, দেখো আমি কমেডি করেছি, ট্র্যাজেডি করেছি, সিরিয়াস করেছি, এবং ঈশ্বরের আশীর্বাদ এবং দর্শকদের ভালোবাসা, এবং আমি যে যে পরিচালক, প্রযোজক, এবং তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই আমার ক্যামেরার নেপথ্যে থাকা অক্লান্ত পরিশ্রম করা টেকনিশিয়ান ভাইরা, এবং আমার সহ অভিনেতা অভিনেত্রীরা, যারা কেউ আমার থেকে বয়সে বড়, সমবয়সী বা ছোট, আমি এদের প্রত্যেকের থেকে শিখি। কারেক্ট, সেই লেসনটাই আমাকে আমি বানিয়েছে। আমি এদের থেকেই বুঝতে পারি যে কোন কাজটা করতে পারলাম ঠিকঠাক, নাকি আর একটু শেখা বাকি আছে। কারেক্ট। আমার বারবার এসে মনে হতো যে আমাকে পাশের বাড়ির ছেলেটা হয়ে উঠতে হবে। কারণ আমাদের একটা প্রথাগত ধারণা বাংলা সিনেমাতে বা আমাদের ভারতীয় সিনেমায় করে রেখে দেওয়া হয়েছিল, দক্ষিণ ভারত বাদ দিয়ে দ্রাবিড় সভ্যতা যেখানে বেড়ে উঠেছিল অনেক বেশি করে, সেটা হচ্ছে বড়লোক মানে সে ফর্সা হবে, আর গরিব মানে কালো। তুম পিও তো গঙ্গা জল হইয়ে, মে আগর পিও তো ইয়ে শরাব। তো এই যে একটা ভুল ধারণা, এটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়, এবং শিক্ষিত মানে তাকে কথার মাঝখানে প্রচুর মানে পলিশড শব্দ ব্যবহার করে, জোরে জোরে বেশ কিছু ইংরাজি বলতে হবে, যেগুলো শুনতে একটু অচেনা লাগবে, তার মানে গুরুত্বপূর্ণ লোক। এই যে ধারণাগুলো তৈরি করে দেওয়া হয়েছে, এগুলো বেসিক্যালি একটা অপ্রয়োজনীয় সজ্জা, সাজ। তো যাই হোক না কেন, আমার বরাবর মনে হয়েছে যেভাবে নেওয়া হতো সেখানে, যখন আমরা কাজ করতে, তখন গায়ের রংটা ভয়ঙ্কর ফ্যাক্টর ছিল যখন তুমি কাজ করতে। হ্যাঁ, এবং হাইট, যে তুমি মূল চরিত্র বা বড় চরিত্র পাবে না যত ভালোই অভিনয় করো না কেন, যদি তুমি 6 ফুটের কাছাকাছি তুমি লম্বাটে না হও এবং তোমার গায়ের রং ফর্সাটে না হয়। মেয়েদের ক্ষেত্রে তো ছিলই, ছেলেদের ক্ষেত্রেও ছিল এটা। তো ফলত কপালগুনে এমন এমন চরিত্রগুলো আসতো, যে চরিত্রগুলো প্রান্তিক চরিত্র, যেগুলো আজকের দিনে সিনেমা থেকে মিসিং। আগেকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা সিনেমা, সেগুলো না খুব দেখলেও পুরনো হয় না। তার কারণ এখনের মতো সবাই একই ধরনের চুল কাটা, একই রকম সাজুগুজু, একই ধরনের যে কথাবার্তা বলার যে প্রবণতা এসেছে, এখান থেকে না জীবনের রংটা একটু কম খুঁজে পাওয়া যায়, ইন্টারেস্ট কম হয়। আমাদেরকে পাড়ায় একটা করে লোক থাকতো, যারা রয়েছেন তারা হয়তো কেউ ফ্ল্যাট বাড়িতে থাকেন, বা যদি সৌভাগ্যবান হন হয়তো নিজের একটা বাড়ি আছে, নিজের জমি আছে, ঠিক আছে, একটা গেট আছে সুন্দর, নিজে খুলে ঢোকে, নিজের বাড়িতে নিজেই চেঁচায়। আর ফ্ল্যাটের হয়ে গেলে, আমি যেটা আগে বলছিলাম, যে ফ্ল্যাটের সমস্যাটা এটা যে মেঝে আর ছাদ আমার নয়, মানে ছাদে আমি লাফাতে পারি না, নিচের লোকটা বলবে আয় কি শব্দ করছেন, আর মেঝেতে আমি পেরেক ঠুকতে পারি না, আমার নিচের লোকটা বলবে আয় কি শব্দ করছেন। নিজের বাড়িতে নিজের মতো আনন্দে সংসারে সবার সঙ্গে ঝগড়া করা যায়, পাশ থেকে কেউ বলবেন না আসতে, এটা কেউ বলবেন, আর আমার বাড়ি আমি যা খুশি করবো। তা আমাদের এই পাড়াটা যখন ছিল, তখন এক একটা করে না পাড়ায় আমরা লোক বার করতাম, জেঠু, কাকু, ছেলে বা মেয়ে, ঠিক, একটা করে ডাকতাম, রেগে যেত, নেড়া এই তোর বাবাকে বল। আমি তেমন আমি মার খেয়েছিলাম এরম একজন, জবা বলে আমাদের হাওড়ায়। তো তখন থিয়েটার করি, আমি নাম বলছি না ভদ্রমহিলার, আমার মাও রাজনীতি করতেন। আর তখন রাজনীতি কিন্তু পেশা ছিল না, মানে আমাদের যখন আমি ছাত্র রাজনীতি করছি, ছাত্র নেতা হচ্ছে হ্যান ত্যান, তখন পেশা ছিল না। তখন দুটো রাজনৈতিক দলই ছিল, কিন্তু কোনো পেশা ছিল না রাজনীতিতে দিতে হতো। এখন অনেকটা এই ধরনের মানসিকতার লোক বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে গেছে, আর এটা শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে। কোনো রাজনৈতিক দলে তো নিজস্ব কোনো নার্সিংহোম নেই, ঝান্ডা নিয়ে বাচ্চা জন্ম নিচ্ছে তা তো নয়, তারা জন্মায় আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতেও যেমন 10টা লোকের মধ্যে 6টা ভালো শান্ত লোক থাকে, আর 6টা ভুরুকুঁচকে থাকা লোক থাকে। এবার এরা কোথায় যাবে? এরা অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে,
রাজনীতিতে যাবে না কেন? কেউ কেউ বলেন রাজনীতিটা আজকে যে বলছে সেও বাড়িতে গিয়ে অশান্তি করে। বাড়িতে সে কোনো না কোনো রাজনীতি করছে নিয়ে বাড়িতে তো রাজনীতি সব থেকে বেশি। ছোট ছেলে খুব ভালো কিন্তু মাইনে পায় 6,000 টাকা, বড় ছেলে খুব স্বার্থপর, মাইনে পায় 25, তাই মাছের মাথাটা বড় ছেলে খাবে। এটা হোম পলিটিক্স, এটা আমি ছেড়ে দাও এসব। তো যাই হোক, আমার খালি মনে হয়েছিল এই যে পাড়ার যে চরিত্রগুলো, এই যে আমরা পিছনে লাগতাম এক একটা লোকের। আমি যেটা বলছিলাম যে আমাদের পাড়াতে একটা এরকম লোক ছিল অদ্ভুত, সে এরকম করে হাঁটত, ভুরু কুঁচকি, মানে দাঁত কিড়মির করা আর ভুরু কুঁচকে রয়েছে, মানে সারাক্ষণ বিরক্তি.com। এবার ওকে কোন একটা নামে ডাকলে যে ও রেগে যায় তা আমি জানি না। তো আমি, আমার মায়ের আরেকজন বান্ধবী ছিল, তিনিও স্কুল টিচার ছিলেন, এবং তার মেয়ে আর আমরা থিয়েটার দল এসব থেকে পড়াশোনা করে একই সঙ্গে ফিরতাম। তো তখন তো মানে যতক্ষণ না 6 বছর 5 বছর প্রেম হচ্ছে, লোকে প্রেম বলে বিশ্বাসই করতো না। এখন 6 মাস করলে ফাটিয়ে দিচ্ছি। তো 6 মাস যে টিকে সেটাই তো। হ্যাঁ, ওই মানে যা হয় সবকিছুই এখন এই ধরনের সম্পর্কের, কারণ অপশন বেড়ে গেছে। তো আমার মনে হয় যে একটু ঝগড়া লাগলেই আমরা সেকেন্ড অপশন খুঁজে বের করি। আমার মনে হয় এই সময় পৃথিবীটা অনেক ফাস্ট মুভ করছে। হ্যাঁ, করছে, ফাস্ট মুভ করছে। এভরিথিং, টেকনোলজি থেকে শুরু করে মানুষের বড় হওয়া। না, আমার না, তুমি যেটা বললে আমি তোমার সঙ্গে সহমত হয়ে ডিফার করছি। এই ফার্স্ট মুভটা দেখি বাচ্চাদের প্রথম মাড়িতে দাঁত গজালে সে যা যা খাবার সেগুলো দাঁতে দেয়, আর যেগুলো খেতে নেই চক, প্লাস্টিকের ডান্ডি, সব মুখে দিয়ে চেবায়। আমাদের না সেই দশাটা চলছে ভারতবর্ষে। বাকি পৃথিবীতে না এটা হয়ে গেছে। ফলত এই আধুনিকতা তাদের জীবনের একটা অঙ্গ। আমি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের বা এই ধরনের ফিল্মের কোনো কিছু হলে আমি কেন, আমাদের মতো প্রচুর বন্ধু বান্ধব যখন বিদেশে যাই, তো আমার একটা নেচার হচ্ছে যে পাড়ায় পাড়ায় ঘোরা। কারণ বাকিটা দেখতে তো একই কাঁচ, একই বিল্ডিং, একই ধরনের, কিন্তু পাড়াগুলোতে না ঢুকলে রুট কালচারটা বোঝা যায় না। সেখানে কিন্তু পরিষ্কার এই যে কথায় কথায় আমাদের বাবা বেলেল্লা হয়ে গেছিস। বাঙালি যেমন বললাম যে আগে 10টার সময় 10টা হয়ে গেছে, বাড়িতে লাইট জ্বলছে, মানে ঝগড়া হচ্ছে বোধ হয়। তো এরম, তো সেটা নয়। তারা কিন্তু ওই আধুনিকতাটাকে তারা ফার্স্ট চলছে, কিন্তু কিছু নিজেরা কিছু ডিসিপ্লিন মেনে চলে। যেমন স্বাধীনতা মানে যা খুশি তাই করব না। স্বাধীনতা মানে আমি কোনটা করলে সেটা অশোভন, বেআইনি বা অন্যের পক্ষে দুর্ভাগ্যজনক বা কষ্টজনক, সেই জ্ঞানটা স্বাধীনতা। তো যাই হোক, যেটা আমার মনে হয় এখন সব থেকে বড় সমস্যায় আমরা ভুগছি সেটা হচ্ছে বাক স্বাধীনতা। কারণ বাক স্বাধীনতাটা এমন একটা লেভেলে চলে এসছে, সোশ্যাল মিডিয়া খুললেই তুমি সব থেকে বেশি বুঝতে পারো, আই হোপ তুমি বুঝতেও পারো যে বাক স্বাধীনতা বলে আর কিছু নেই। মানে এখন তোমাকে ক্রিটিসাইজ করতে হলে আমি তোমার নামের পাশে 4টে খিস্তি লিখে, তোমার বাড়ির লোকের নামের পাশে 4টে খিস্তি লিখে, এবং তোমার জীবনের যে কটা রিউমার রয়েছে সেটা আমি আগে থেকে রেকটিফাইও করব না, কিন্তু সেটাকে নিয়ে আমি বলে দিলাম তুমি একটা খুব খারাপ মানুষ। না, মজাটা হচ্ছে যে সব থেকে বড় কথা কি, তারা জানেও না, পুরোটা জানেও না এটা কেন হয়। আমি না এদের দোষ দিই, তার হয়তো তোমার সঙ্গে, আচ্ছা আমাকে কি কেউ খিস্তি গালাগাল দেয় না? প্রচুর লোক দেয়। আমাকে কি ভালোবাসে, কিন্তু পার্সেন্টেজ ওই খিস্তি দেবে আমায় 40টা লোক, আর আমাকে ভালোবাসবে 60টা লোক। তুমি নিজেকে নিয়ে সব থেকে বড় রিউমার কি শুনেছো যেটা তুমি নিজেও জানো? একটা গুজব এমন যেটা তোমাকে নিয়ে শুনেছো? কি বকে এটা, পরম আবির আরো বেশি করে এটা ছড়িয়েছে। আচ্ছা, পরমব্রত তোমার খুব ভালো বন্ধু। দেখো, মানে সেটা হচ্ছে যে পরম, কাঞ্চন, রাজ সব থেকে বেশি। তোমরা তো সবাই একই সময়ের। রাজ আর আমি একই মানে ভাড়া বাড়িতে থাকতাম, তখন আমাদের খাওয়ার পয়সা ছিল না। মানে আমরা ঘুম থেকে উঠতাম 11:30, এই গল্পটা হয়তো অনেকেই জানে। তার কারণ হচ্ছে যে ব্রেকফাস্ট করলে লাঞ্চ খাবার পয়সা থাকতো না, আর লাঞ্চ ভালো করে করবো মানে ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যাবে, বন্ধ করতে হবে। তো তাই ইচ্ছা করে ঘুম থেকে উঠতাম এমন একটা সময় যেটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি, আর এমন একটা খাবার খেতাম সস্তায় যেটা ব্রেকফাস্ট আর লাঞ্চ মেশানো। তো যাই হোক, সেটা না একটা আলাদা আনন্দ দেয়। ওই অভাবটা আমাদের না এক করে রাখতো। কোথাও একটা অভাব, একটা ইনসিকিউরিটি মানুষকে না এক করে রেখে দেয়। আমি চাই যে কোনো একটা স্ট্রাগলের মধ্যে মানুষ থাকুক। আপনার জীবন এর আগে ইতিহাস পড়েছি কি কষ্টের, না, কষ্টের লাইফ সবার, যে যার মতো করে কষ্ট। স্ট্রাগল সবার জন্য সমান, 100%। প্রত্যেকটা মানুষই করছেন। কেউ বিখ্যাত হয়ে গেছে বা মানুষের পরিচিত হয়ে গেছে মানে তার স্ট্রাগলটা দামি হয়ে গেল, এটা এমনটা নয়।
এটা ঢপবাজি। আমি যে স্ট্রাগলটা করেছি খেতে না পাওয়ার, আমরা যে কজন করেছি তার থেকে প্রচুর মানুষ আরো কষ্ট করেছে। এই মানুষটা এখানে ইট ভাঙছে, সেই মানুষটা হয়তো সকালের ব্রেকফাস্ট করতে পারেনি। সবাই মানুষটা পিচের রাস্তা তৈরি করছে, ওই মানুষটা হয়তো দুপুরবেলায় লাঞ্চটা করার সময় পায়নি বা লাঞ্চটা করার টাকাই নেই তার কাছে, তারও তো স্ট্রাগলটা আছে। একদম সবারই রয়েছে। ইভেন ওই যে এই স্ট্রাগলটা বলতে গিয়ে যে যারা এই যে খিস্তি করে যাচ্ছে তারও একটা স্ট্রাগল আছে, এবং তারা পরিচিত বা তার থেকে বেশি পরিচিত লোককে খিস্তি করে একটা আনন্দ পায়। আগে কিভাবে কন্ট্রোভার্সি বা এই ধরনের খারাপ যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তো কোনো কিছু ছিল না, তখন তো লোকজনের মানুষ তো কথা বলতো মানুষকে। হ্যাঁ, এটা তো চিরকাল। এটাতে তো দেখো কোথায় শুনতে প্রত্যেকটা মানুষের কি হয় না, তার মনে হয় এই যে দেখবে সারাক্ষণ লোকে খাবারের ছবি দিচ্ছে, ভালো ভালো জামা কাপড় পরে ছবি দিচ্ছে, কি কারণে দেয়? তুমি খাবারের ছবি কি দিয়ে প্রমাণ করছো? কি আমি ভালো আছি, আমি তোমাদের থেকে ভালো আছি, তোমাদের লাইফে অশান্তি আছে, আমার নেই, এই দেখো বউ বাচ্চা বন্ধু নিয়ে সিনেমা হল গেছি। এই যে ভালো আছির একটা বিজ্ঞাপন চলছে, এটা সর্বত্র। এটা যদি ভুল হয় তো ভুল, এটা যদি অসুখ হয় তো অসুখ, এটা যদি সময় হয় তো সময়। তার বাইরে তুমি আমরা কেউই কিন্তু নই, এই সময়টাই চলছে। আর যেটা বলছি, এই যে এত উইন্ডো খুলে গেছে চোখের সামনে না, রাত্রিবেলা তোমার কাছে নোটিফিকেশন আসছে 40% 50% কি সেল দিচ্ছে, তোমায় কিনে ফেলতেই হবে, ছবি তুলে দিতে হবে। আমি আমার বাড়ির রংচটা দেওয়ালটা ছবি দিই না, বাড়ির যে দেওয়ালটা চকচকে সেদিকে করে ছবি দিই। আমরা অধিকাংশ এমন জায়গায় ছবি দিই, দুর্ভাগ্যজনকভাবে সেই গাড়ি সেই জায়গাগুলো একটাও আমাদের নয়, কালামায় তাড়িয়ে দিতে পারে ওখান থেকে। আর যে কুঁচকে যাওয়া চামড়ার বাবা মা, রং চটা দেওয়াল, বাথরুমের মগটা ফুটো, কি ট্যাপটা আটকালেও টুপ টুপ করে জল পড়ে, যেটা কোনোদিন আমার থেকে যাবে না, আমরা সেগুলোকে নিয়ে ছবি দিই না। আমরা এসকেপ করতে চাইছি। ভালো থাকার ইচ্ছে সবার আছে, কিন্তু ভালো থাকতে গেলে যে অর্থটাকে আসতে হবে, পশ্চিমবঙ্গে ইকোনমিক্যালি খুব চাপের মধ্যে রয়েছে। একটা ইঞ্জিনিয়ার ছেলেপুলে খারাপ লাগে বলতে যে 15,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা মাইনে। তো যাই হোক, তো চাই এটা কেটে যাক যত দ্রুত। তো যাই হোক না কেন, এই যে একটা ভালো আছির বিজ্ঞাপন, আমি হোটেলে যাওয়া মানেই আমায় ভাবতে হচ্ছে বিলটা এমন আসবে না তো। বাড়িতে তো আমি বড় লোকের মধ্যে একটা ফ্ল্যাট টিভি লাগিয়েছি, কিন্তু তার ইএমআই আমাকে দিতে হয় 500 টাকা। কি আমি একটা ডবল ডোর ফ্রিজ কিনেছি সিনেমায় হিরোইনদের আছে বলে, ওপরে বরফ থাকবে আর নিচে বাকিটা থাকবে, ঠিক আছে। এবার সেটার জন্য ডবল ডোর রয়েছে, সেটার জন্য আমায় ইএমআই দিতে হয় এত টাকা। তো ফলত বাড়িতে আত্মীয় এলে, দুদিন থেকে গেলে, কাতলা মাছ খেতে গেলে তাকে ভালোবাসি, বলতে ইচ্ছে হচ্ছে থাক, কিন্তু আমি জানি আমার ইএমআই দেওয়া যাবে না। তার মধ্যে থেকেও আমাকে প্রমাণ করতে হবে ভালো আছি, আমি ভালো নেই। এবার এই কারণে আমি একটু যাদের ভালো আছে দেখে মনে হচ্ছে নাম হয়েছে, যারা সরাসরি 24 ঘন্টার পলিটিক্যাল লোক নয়। আগে পলিটিক্যাল লোকেদের সবাইকে ভালোবাসতেন মানুষ। এখন কিছু কিছু হয়েছে, কিছু কিছু দলের জন্য হয়েছে এটা। সেক্ষেত্রে এমন এই চুরি জোচ্চুরি ইত্যাদি প্রভৃতির খবর আসছে না, লোকে মনে করছে বাকি আর 60টা লোকও খারাপ। এটা নয় কিন্তু, কেমন, এটা একদমই নয়। ভালো লোক পলিটিক্সে নাম লেখালেই আমরা তাকে জাজমেন্টাল চোখে দেখছি না, এবং যে জাজমেন্টাল চোখে দেখছে সে ভিড়ের বাইরে বেরিয়েছে ওই লোকটারই পায়ে ধরে নিজের স্বার্থের জন্য। আর যেই স্বার্থটা মিটে যায়, যেই ঘুরে পাড়ার এমএলএ এমপি নেতা চলে গেল, খিস্তি দেয়, আবার তাকেই ফোন করে, তার কাছেই লোক দিয়ে টাকা পাঠায়, এই কাজটা করে দিন না কেন, তাকে বেআইনি কাজে উৎসাহ দেয়। আবার ও যখন দর্শক হয়ে সিনেমায় দেখতে যায়, সেই সিনেমায় যখন একটা ঘুষখোর লোককে ধোলাই দেওয়া হয়, এই লোকটা যে ঘুষ দেয় সে হাততালি দেয়। তো এই সমস্ত লোকজন মিলে তারা দেখেছে, যারা কেউ গানে নাম করেছে, কেউ অভিনয়তে, কেউ অন্য কারণে, সেও তো বাড়িতে গালাগাল খাচ্ছে, বিভিন্ন চাপের মধ্যে রয়েছে। আমি একা খারাপ থাকবো, গালাগাল দিয়ে চলে এলো, আমার মজা লাগে। আমি তাদের দু একজনের সঙ্গে আবার কথা বলি। আচ্ছা, হ্যাঁ, তারাই তো আমায় মানুষ, তারাই তো আমায় বড় করেছে, তারাই তোমায় বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, তুমি আমাকে বলো, তারা ভুল জানতে পারে না, আমিও তো সবটা ঠিক জানি না, আমারও তো ইনফরমেশনে গ্যাপ রয়েছে। আমাদের দেশের ইতিহাসটাকে মিথ্যে করে বলা হয়েছে। আমাদের দেশে ব্রিটিশকে বলা হয়েছে বিদেশি, মোগলদের বলা হয়েছে স্বদেশি। না তো, এরা সবাই তো লুটতে এসেছিল। সবার উদ্দেশ্য, তাদের কারুর নামে রাস্তাঘাট থাকলেই আমাকে যে শোষণ করেছে তার পূজা করছি। আমাদের ইতিহাস বইতে আমাদের দেশের বিক্রমাদিত্যকে নিয়ে পড়ানো হয়নি, শিবাজিকে নিয়ে পড়ানো হয়নি,
রানা প্রতাপকে নিয়ে পড়ানো হয়নি, প্রতাপাদিত্যকে নিয়ে পড়ানো হয়নি। আমাদের শেখানো হয়েছে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। যারা আমায় শোষণ করেছে, আমার ধর্ম পরিবর্তন করেছে। আমি বংশের 10 মানে নেই এই যে লোকজনের জায়গা বলে, এই এখন আমার হঠাৎ করে শুরু হয়েছে না এই ছাবা বলে সিনেমাটা আসাতে। হ্যাঁ, আচ্ছা তোমার পয়েন্ট অফ ভিউ কি? ছাবা সিনেমাটা দেখেছো? হ্যাঁ, তোমার পয়েন্ট অফ ভিউ কি? আমি যতটুকু ইতিহাস নিয়ে নাড়াঘাটা করেছি, তো তাতে পরিষ্কার ঔরঙ্গজেবদের যে অত্যাচার সেটা তো কম দেখানো হয়েছে। ঔরঙ্গজেব যখন বেনারস, কুম্ভ এগুলোকে আক্রমণ করতে গিয়েছিল, দেখো এটা না, যারা ইসলাম ধর্মের মানুষ রয়েছেন তাদের এটা, আমি ইসলাম ধর্মের লোকেদের না একটা কারণে খুব শ্রদ্ধা করি। তার কারণ তারা যে জীবনটা যাপন করছেন, তারা যে কথাটা বলেছেন, অনেক আগে লেখা কোরআনের প্রত্যেকটা লাইন মেনে তারা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে অবধি পালন করেন। কারেক্ট? এবার তার মধ্যে বেশ কিছু পুরনো নিয়ম আছে যেগুলো তারা মেনে চলছেন, যেগুলো আজকের দিনের মুছে দেওয়ার মতো। আজকের সভ্যতায় সেগুলো মানায় না, কিন্তু তারা ধর্মপ্রাণ হয়ে ভুল হলেও ওটাকে মেনে চলছেন, অন্যের জীবনে চাপিয়ে দিচ্ছেন বা নিজের জীবনটা কষ্ট করে রাখছেন। কারণ তারা এখনো পর্যন্ত প্রকাশ্যে বলতে পারেন না কেউ, হাজার স্কলার হয়ে গেলে, যে পৃথিবী চ্যাপটা নয় গোল। কিন্তু যেহেতু ওখানে বলা আছে পৃথিবীর চ্যাপটা, তারা তুমি দেখবে যতই শিক্ষিত হোক কেউ বলতে পাচ্ছেন না কেমন, কিন্তু তারা তাদের ধর্মকে মেনটেন করছেন। তো এই ঔরঙ্গজেবেরা সব থেকে আগে এসেছিল সনাতন ধর্ম সারা পৃথিবীতে। কারেক্ট? তারপর ইসলাম আসে পরে। এবার যেটা হয়, ইসলামের লোকজন যারা ছিলেন, মরুভূমিতে তাদের জন্ম হয়েছিল ধর্মের। কোথাও গরু খাবার কথা কোরআনে লেখেন। আমি খুব মন দিয়ে কোরআন পড়ি, আমার প্রায় 40-30% বন্ধু মুসলমান। তুমি কোরআন পড়েছো? পড়ি, আমায় জানতে হবে তো। যদি আমার কোনো কিছুর মধ্যে ভুল থাকে আমার সেগুলো তো জানতে হবে। না জেনে কথা বলা, বাই মিস্টেক কোন একটা কিছু হয়ে যেতে পারে, এটা লুস্টক বেরিয়ে গেল মুখ দিয়ে, কিন্তু আমাকে তো জানতে হবে, এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে। এই যে বলার আগে রেকটিফাই করে না। হ্যাঁ, যে এই মা কালী যখন ভূতপ্রেতের টপিকের মধ্যেই রয়েছি, 33 কোটি দেবতা তো আমাদের নয়, 33 crores নয়, এটা 33 প্রকারের দেব দেবী। আর একমাত্র ধর্ম যেখানে নারীকে পুজো করা হয় আমাদের ধর্মে। আমাদের সনাতন বেসিক্যালি একটা লাইফস্টাইল, এটা ধর্মের থেকেও বেশি জীবন চর্চা। হ্যাঁ, এটা আমাদের ছিল, এই দেশটা আমাদেরই। এবং গীতার মধ্যেও তো জীবনে কি করে চলবে সেই কথাগুলো একদমই লেখা আছে। ওখানে বলা নেই যে তোমায় ধর্মান্তরিত করে লোক আনতে হবে গো, একদম বলা নেই। বা কতবার পুজো করতে হবে এটাও লেখা নেই। তুমি যদি ঈশ্বর না মানো তাহলেও তুমি হিন্দু, এটাই আমাদের মহত্ব। কিন্তু আবার এই উদারতাটাকে, এই ছাড়পত্রগুলোকে অনেকে ব্যবহার করে নিজেদের কাজে এটার ক্ষতিও করে গেছে। তাই সেকুলার মানে হিন্দু ধর্মহীনতা নয়, সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। কিছু রাজনৈতিক দল আছে এখানে যারা পশ্চিমবঙ্গে ফেলিওর হয়ে গেছে, নাম নিচ্ছি না। আমি আমার ধর্ম পালন করব। 33 কোটি দেবতা মানে 33 crores নয়, 33 প্রকারের। আমাদের সনাতনে পরিষ্কার, আমাদের মূর্তি পূজা আছে, মূর্তি না পূজাও করতে পারি। আমি জলের পুজো করব, আমি সূর্যের পুজো করব, আমি গাছের পুজো করব। আমার সনাতন সংস্কারে আমরা দেখা হলে পরিষ্কার নমস্কার করি, যেটা কোভিডের পর সারা পৃথিবী মেনে নিয়েছিল, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্রেট। কিন্তু নমস্কার আমি বাইরের লোকটাকে করি না। আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে যা যা অস্তিত্ব রয়েছে তাই মানুষের জন্ম দিয়েছে, তাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। আমরা সব ঈশ্বরের তৈরি। তাই আমি যাকে প্রণাম করছি আসলে তার ভেতরের যে ঈশ্বর ভাব রয়েছে, যে ঈশ্বরটা রয়েছে, আমি তাকে প্রণাম করছি বাইরের লোকটার থেকেও। তোমার ছোটবেলাতে বাড়িতে মা কোন ঈশ্বরের পুজো করতেন? মা লক্ষ্মী ঠাকুরের পুজো করতেন। ইম্প্যাক্ট আমাদের ঘরে কিন্তু সারাক্ষণ হয়, দেখবে আমাদের প্রত্যেকেরই হিন্দু বাড়িতে, আমাদের সনাতনীদের বাড়িতে মেজরলি কিন্তু লক্ষ্মী ঠাকুর, ঘরের লক্ষ্মী। আমরা বলি না লক্ষ্মী মেয়ে লক্ষ্মী ছেলে, ঠিক আছে? লক্ষ্মী মানে ভাবটা মানে হচ্ছে যে কন্ট্রোল, শিষ্টাচারের মধ্যে থাকা, লক্ষ্মী গুণ এটাকে বলা হয়। হাত পা কোথা ঠেকে গেলে একটু লক্ষ্মীশ্রী নেই, আমরা বলি না হাত পা ছুটছে থাকো। তো এটা বেসিক্যালি আমার সংযত কতটা হব, কোন আচরণটা করব। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো লেখো, এমন কিছু লিখেছো কখনো যেটা মনে হয়েছে এতটা ডার্ক এটাকে এক্সিকিউট করা যাবে না, অ্যাটলিস্ট বাংলাতে তো করাই যাবে না? আছে, দেখো ভায়োলেন্সের মধ্যে একটা ডার্ক হয়,
সেই লেখাও রয়েছে। কারণ আমরা রোজ পশ্চিমবঙ্গে যতই না চাই, টেলিভিশন খুললে বা সকালবেলা খবরের কাগজ পড়লে যা যা ঘটনা দেখি, হত্যা, দুর্নীতি, যা যা ঘটনা দেখি, সারা ভারতবর্ষে যা যা ওয়েব সিরিজ হয় সেগুলোকে রোজ হার বানিয়ে দেবে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন আমাদের এখানে পরিচালক আর লেখকরা, তাদেরও বোধহয় কোনো ভূত প্রেতের ভয় আছে, তারা লিখতে পারেন না। এই কিউ লিখা, বন্ধ কর, দাগাজ না, এরকম কোনো ভূত প্রেত চলে আসবে, সেই জন্য বোধহয় তারা লিখতে বা বানাতে পারেন না। চাই এই ভূতের ভয়টা কেটে যাক খুব তাড়াতাড়ি। সেই ধরনের ভূত প্রেতের গল্প আছে। আর একটা সিরিয়াসলি একটা লাভ স্টোরি আছে, যে গল্পের আইডিয়াটা একজন হালকা করে শুনিয়েছিল, তারপর আমি সেটাকে স্ক্রিপ্ট করছি। একটা লাভ স্টোরি, একটা ভূতের সঙ্গে লাভ স্টোরি। ওকে। অ্যান্ড যেটা হয়, জেনারেলি আমরা ভয় পাবো, কিন্তু দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট যে কেন ভূত হয়ে মিলিয়ে গেল, সেটার জন্য সিনেমা হলে লোকজন কাঁদবে। ওকে, মেক মি আ পার্ট অফ দিস ফিল্ম। ডেফিনেটলি। সেটার শুটিংটা পাহাড়ে করবার আছে। কোনো সহৃদয় ব্যক্তি, কারণ সিনেমা বানাতে গেলে টাকা লাগে, আর পশ্চিমবঙ্গে যা এত অর্থনৈতিক উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গে, কিছু কিছু লোকের বাড়িতে বা কারুর বন্ধু বান্ধবের খাটের নিচে থেকে টাকা বেরোতে পারে 50-100 কোটি, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত একটা ইঞ্জিনিয়ারের মাইনে তো প্রায় 15,000। তো তাই সেক্ষেত্রে যদি কোনো সহৃদয় ব্যক্তি, লাভ স্টোরি, বাট যে কোনো কাপলের যে কোনো একজন আসলে নেই পৃথিবীতে, সে একটা কিছু খুঁজছে, একটা কারোর জন্য অপেক্ষায় রয়েছে, তাই এই অ্যাফেয়ারটা হয়। ওকে, যদি কেউ ইন্টারেস্টেড হন একটু যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি ডিরেক্ট যোগাযোগ করব। তো যাই হোক না কেন, এটা আমার করবার ইচ্ছা। মানে ফান্ডিংটা এই সময় দরকার বলছো ভালো রকম? না দেখো, অর্থ যে কোনো কারণেই তো, প্রোডাকশন হাউসগুলো যারা রয়েছে, যাদের সাথে কাজ করছো, প্রোডাকশন হাউসের তো সারাক্ষণ ধরো একটা তফাৎ শুধু আমি বুঝিয়ে দিই। লোকেরা মনে করে এই প্রডিউসার বলে কথাটা, এটা মানেই হচ্ছে যার অনেক টাকা সে প্রডিউসার। এটা ভুল। প্রডিউসার হচ্ছে অ্যাকচুয়ালি মা, আর ডিরেক্টর হচ্ছে বাবা। এক্সপ্লেইন করো। বাবা যে স্বপ্নটা দেখতে চান, যে সন্তানকে দেখতে চান, তার জন্য মায়ের পেটটা দরকার। যে মা নিজের রক্ত দিয়ে সেই বাচ্চাটাকে বড় করেন। বাবা সন্তান জন্মাবার পর অনেকটা রিল্যাক্সড হন, কিন্তু বাচ্চা আটকে থাকে মায়ের বুকে, তাই তো? তাই যে পয়সা দিচ্ছে সে প্রডিউসার নয়, যে এই পরিচালককে ধারণ করছেন, তার কাছে আসবার সুযোগ দিচ্ছেন, যার কাছে ওই সন্তানের ছবিটা তাকে বড় করতে হবে কি করে পেটের ভেতরে, যেই ক্ষমতাটা যার কাছে রয়েছে, তিনি প্রযোজক, যিনি অন্য কারুর থেকে পয়সা নিতে পারেন বা নিজের পয়সাও তার থাকতে পারে। শুধু পয়সা দেবো আর চলে যাব, প্রডিউসার একদম নয়। তাহলে তো সে কানেক্টেডই হলো না ফিল্মটা। কারেক্ট, গল্পটাই জানলো। এবং যারা শুধুমাত্র পয়সা লাগিয়ে চলে যান, তারা হয়তো নামের আগে প্রডিউসার লেখাটা পান, কিন্তু ওই সম্মানটা পান না। সারা পৃথিবীতে প্রডিউসারের স্থান ডিরেক্টরের মতো ইকুয়াল, টাকার জন্য নয়। প্রডিউসার একটা থট, একটা মগজ, যে মগজ চিন্তা করে এমন একটা বিষয়বস্তু নিয়ে আমি একটা লোককে নিয়ে এসে এমন একটা সিনেমা বানাবো পেটের মধ্যে, ওটাই প্রক্রিয়া, যেটা অনেক লোকের মনে আকর্ষণ তৈরি করবে। এবং এটা বানাতে গেলে আমাকে একটু ভালো মন্দ খেতে হবে, যেমন মায়েদের খাবার লাগে যখন মায়েরা যখন সন্তানের জন্ম দেন, যখন গর্ভবতী হন, ঠিক তেমনি এই পয়সাটা দেবে কেউ, বাচ্চাটা বড় হয়ে যে সুনাম অর্জন করবে সেখান থেকে আমি তাকে পয়সা ফেরত দিয়ে দেবো। এইটা হচ্ছে প্রডিউসার। আর শুধু যে পয়সা দিয়ে চলে যায় তাকে ফিনান্সার ছাড়া কিছু বলা যায় না। এইটা হচ্ছে প্রপার পার্থক্য ফিনান্সার আর প্রডিউসারের মধ্যে। বিকজ যে প্রডিউসার যে মুভিটা প্রডিউস করছে তারও একটা ফিল্মের টেস্ট থাকা খুব, কারণ আজন্ম কালে বেসিক্যালি মালিকানা পরিচালকের নাম থেকে যায়। আমার তো বাবার নাম বলি, কিন্তু নারীটা কার সঙ্গে। এবার সেই প্রডিউসার কথাটা আমাদের এখানে ভুলভাবে চালু হয়ে গেছে, যেটা মোটাসোটা লোক, প্রচুর পয়সা আছে, গাড়ি করে আসবে, সুটকেস খুলবে, টাকা দেবে, চলে যাবে। না, তাকেও অসম্মান করা।
যারাই প্রযোজক হতে চান তাদের দায়িত্বটা হচ্ছে এই জন্ম দেওয়ার প্রত্যেকটা খুঁটি নাতিতে তার আগে আপনি ভালো ভালো কিছু সিনেমা দেখেন। এই সিনেমাটা শুধুমাত্র পরিচালকের জন্য তৈরি হয়নি, পরিচালক এই সিনেমাটা ভালো করে বানাবার জন্য যা যা প্রয়োজন বলছেন এই প্রত্যেকটা কাজেই খরচ রয়েছে। আমি রিক্সা থেকে নামলে 5 টাকা খরচ, আর মার্সিডিজ থেকে নামলে যদি আমি ভাড়াও করে আনি তাহলে 50 টাকা খরচ। এবার কেউ বিদেশ থেকে ফিরে যদি রিক্সা থেকে নামে আমাদের বিশ্বাসযোগ্য হবে না দর্শকের। সে যদি মার্সিডিজ থেকে নামে টামেগোছের তখন একটু বিশ্বাস করতে অসুবিধা হবে, এই সুবিধা হবে। তো তাই এই ক্ষেত্রে যে 45 টাকা এক্সট্রা খরচ হবে এইটা তাকে দিতে হবে। যদি পরিচালক বলে না রিক্সা থেকে নামিয়ে দিই, দামি সুটকেস নিয়ে নামছে, একটু কাহিনীতে লিখে দেবো আজকে গাড়ি স্ট্রাইক চলছে তাই রিক্সা করে এলাম, কম্প্রোমাইজিং। সঙ্গে সঙ্গে প্রডিউসার বলবে যে না এখানে খরচ হওয়া দরকার, দর্শক এটা দেখতে চায়। কোথায় তাই প্রডিউসারকেও কিন্তু পরিচালকের মতো ইকুয়ালি রিলেট করতে হবে। থিয়েটার করছো? হ্যাঁ, অগ্নিজল বলে একটা নাটকে করি, নয়াবাদ তিতাসে বহুদিন পরে করলাম আর কি, একটু নিষ্পিস করে হাত পা, যেহেতু মানে পাড়া নাটক করতাম, তারপর গ্রুপ থিয়েটার অনেকদিন করেছি, বহু বছর করেছি। তারপর ক্যামেরার সামনে অভিনয়ের জন্য একটা জুনিয়র আর্টিস্টের চরিত্রে ডাক পাওয়া, শুটিং করে আমার পারিশ্রমিক পেয়েছিলাম 150 টাকা। এটা কোন সালে? অনেক আগে, এটা 2002-03। বাংলা ব্যান্ড শুনতে ভালোবাসো? আমার নিজের দল ছিল বাংলা ব্যান্ডের। হ্যাঁ হ্যাঁ, রূপম দার সাথে আলাপ আছে? হ্যাঁ, রূপম কেন, আমি তো গান লিখতাম। আচ্ছা, তোমার যত বন্ধু, তুমি কি গান গাও? রূপঙ্কর চেঁচামেচি গুলো তখন গাই, তারপর তো গান গাইবার আগে বলে রেখে দিই যে হাতের সামনে থেকে যেগুলো ছুঁড়ে মারা যায় এরকম কিছু জিনিস সরিয়ে রেখে দিই। রূপঙ্কর, রাঘব, শিলাজিৎ দা, আজকের বিখ্যাত সিনেমা এবং মিউজিক ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত, আমাদের তো ব্যাচ, আমাদের বন্ধু সব আমরা। তোমাদের এই টাইমটা একটা গোল্ডেন টাইম, মানে তোমরা যারা যারা একসাথে প্রত্যেকে সেই সময়টায় কাজ করছো। দেখো, আমার শুধু এই সময় না একটাই অভাব অনুভূত হয়। কি হয় বলতো? এখনের ছেলেমেয়েরা অত্যন্ত শার্প ব্রেনের এবং দারুণ যোগ্য। তাদের চোখের সামনে ইন্টারনেট, ওয়েব, এই বিভিন্ন বস্তু চলে আসবার পরে তাদের কাছে সারা পৃথিবীর জ্ঞানগুলো চলে এসেছে যেগুলো আমাদের সামনে ছিল না। তাই কোনটা ভালো, আরো ভালো হতে পারে সেই এক্সাম্পলটা তারা দেখতে এবং শুনতে পেতে পারেন সহজেই, যেটা আমাদের কাছে আগে ছিল না। একটা টেপ রেকর্ডার কারুর বাড়িতে থাকলে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতো বন্ধুদের মধ্যেই, কেমন? কিন্তু যেটা ছিল আগে না, আমাদের একটু বড়দের ভয় পাওয়া ছিল, বড়দের সম্মান করা ছিল, আর কোথাও না কাউকে একটা গুরু মানবার মতো একটা করে লোক খুঁজে পেতাম। সেই লোক বাঁচবার টাইম পাচ্ছি না, কাউকে গুরু মানা। ঠিক যেমন আমরা অর্থ জমাতে পাচ্ছি না, যে মাইনেই রোজগার করছি আমাকে অমুক হোটেলে খেতে গিয়ে ছবি দিতে হবে যে আমি ভালো আছি। রাত্রিবেলা টাং করে কোন একটা অ্যাপেতে কোনটা 40% 60% ডিসকাউন্ট দিচ্ছে, কিনতেই হবে, নাহলে আমি কালকে সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে দেব। কি একটা প্রবণতা হয়েছে জামা কাপড় রিপিট না করা। একই জামা পরলে লোকে নাকি ছিছি বলবে। কে ছিছি বলবে? যে আমি খেতে না পড়লেও আমার দিকে ফিরে তাকাবে না। আমরা তার ছিছিতে মগ্ন হয়ে পড়ছি না, তাই না? তো যাই হোক, যারা ক্রিয়েটিভ জায়গাতে রয়েছেন আমার মনে হচ্ছে কোথাও একটু চর্চার অভাব হয়ে যাচ্ছে, একটু চর্চার। মোবাইলটা না দেখলেও হয় কয়েকটা সময়। তোমার কি মনে হচ্ছে যে যারা এখন আসছে, নতুন কাজ করছে, তারা গুণী, প্রত্যেকেই গুণী, প্রচুর গুণী, প্রত্যেকের কাছে ইনফরমেশন আছে, কিন্তু আমি তাদের থেকে আরো বেটার কোয়ালিটির। তোমার কি মনে হচ্ছে ওভার ইনফরমেশন এটার প্রবলেম? না, ওভার ইনফরমেশন বলতে গেলে আমি কোনটা নেব আর নেব না, এই যে আমি আমার ভুলগুলোকে লোকাবার জন্য, এই যে আমি পাড়ায় মিশি না, পাড়ায় বন্ধুত্ব করি না, ডিজিটাল বন্ধুত্বে ভুলগুলোকে লুকিয়ে মেশার প্রতি যে উইকনেস, সেই প্রবণতাটাতেও কোথাও এই একই রকম সময়ের ডাকের মধ্যে জড়িয়ে গেছি। কিন্তু সময়টা আমার হাতেই। এই যে আমরা ঘড়ি পড়ি, কতটা এগুলাম সেটার জন্য না, উপরওয়ালা বসে ঠিক করে দিয়েছে আমার কাঁটা চিরকাল কবে থেমে যাবে। আমার কাঁটাটা ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি সেই দিকে এগিয়ে যাচ্ছে। ডেথ নিয়ে ভাবো? হ্যাঁ, ডেথ নিয়ে ভাবো? হ্যাঁ। কি ভাবো? এটা অবস্থা একটা। কখনো নিজের ডেথ নিয়ে ভেবে উদাসীন হয়েছো? নিজের ডেথ নিয়ে ভেবে উদাসীন হয়েছো? আমি ছোটবেলায় আমার দাদু, তিনি ডাক্তার ছিলেন। আমার যেমন বাবার বাড়ির ক্ষেত্রে অধিকাংশই শিক্ষকতার সঙ্গে, ঠিক তেমন আমার
মামা বাড়িতেও এই শিক্ষকতা আর ডাক্তারি। তুমি কেন হলে না? তো মানুষের আচরণের উপরে আমার একটা অদ্ভুত কিউরিসিটি তৈরি হয় ওই ছবি আঁকার পর থেকেই। ওকে, আমি ছবি আঁকতে আঁকতেই কিন্তু কবে শিখেছো? শেখা শুরু করেছো? শিখিনি তো, নিজে থেকে আঁকো? নিজে থেকে আঁকি, আর বাবার আর্ট কলেজের যা যা স্টুডেন্ট ছিল তাদের আঁকা শেখাতাম। ওকে, তারা আর্ট কলেজে সব পণ্ডিত, তাদের শেখাতাম, মানে তার থেকে কিছু হাত খরচের পয়সা চলে আসতো, ভালোবাসা থেকে আসে। তারপর বলো। মানুষ তো এক্সপ্রেস করতে চায়। তুমি পডকাস্ট করে নিজেকে এক্সপ্রেস করছো, আমি এই কথাগুলো বলে নিজেকে এক্সপ্রেস করছি। হ্যাঁ, মানে প্রশ্ন আর উত্তর, এটা হচ্ছে মানুষ মানুষের সঙ্গে কথোপকথন। প্রশ্ন আর উত্তর ছাড়া কেউ কোনো কথা বলে না, একদম ঠিক, কোনো কথা হয় না, প্রশ্ন আর উত্তর। আস্ক অ্যান্ড রিপ্লাই বা আনসার, এটাতেই আমরা কথা বলি। কোথায় ছিলি রে? এই তো এদের বাড়িতে, কি গরম পড়েছে না, দেখো আস্ক চলে এলো, হ্যাঁ রে উত্তর। তো এই করতে করতে আমরা কথা বলি। তো মানুষ খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। ছোটবেলা থেকে নকল করতে সবাইকে যাদের দেখতে, ওটা এমনি চলে আসতো। অভিনয়ের প্রতি ইন্টারেস্ট স্পেসিফিক কাউকে দেখে নাকি? না, আমার পরিবারে একটা চর্চা ছিল, কিন্তু তারা কখনো এই ক্যামেরা সিনেমা এগুলো থেকে শত যোজন দূরে। মানে তাই জন্যই জিজ্ঞাসা, আমার বাড়ির লোকজন, ফ্যামিলি ইনফ্লুয়েন্সটা এত দূর না ফ্যামিলি, একদম ইন্ডাস্ট্রি। আমি আর্ট ফর্মের ডিসিপ্লিন শেখবার আমি পক্ষে, কিন্তু আর্ট ফর্ম শেখা যায় না যদি তোমার ভেতরে না থাকে। আমি একমত, একদম শেখা যায় না, এটা চর্চার বস্তু আর ভালোবাসার বস্তু। এটা থাকতে হয় ভিতরে। আমি তো বললাম ভালোবাসা তো বুকেই থাকে। তো এটাকে মেরে ধরে হয় না, বুকে হয় না। যারাই হয়েছেন, ভালোবাসাটা রয়েছে। কর্মাতে বিশ্বাস করো? কর্মফল তো, হ্যাঁ, এটা কি সুন্দর, কর্মফলটাকে বলে কি নেক্সট জেন। আমার দাদু ডাক্তার ছিলেন, ডক্টর অতুল প্রসাদ ঘোষ। আমি দাদুর একটা লুকোনো ঘর ছিল, সেখান থেকে প্রচুর মেডিসিনের বই পেতাম, আর উপনিষদ সিরিজ পেয়েছিলাম, যেগুলো ছোটবেলা থেকে পড়তে শুরু করেছিলাম। সেখানে এই যে আমাদের সনাতনের ঈশ্বর পুজো, মানে মূর্তি পুজো, মূর্তির বাইরেও জীবনযাপন, সেখানে আমি কর্মযোগ, বিষাদ যোগ এগুলো পড়তাম। আর্ধেক যুক্তাক্ষরের মানেগুলো বুঝতে পারতাম না। আমি বিষাদ যোগে পড়েছিলাম যে মানুষের মৃত্যু অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, নর্মাল মৃত্যু হওয়ার সময় তার শারীরিক অবস্থান দেবে। কেউ হাঁ করে মারা যান, কেউ চোখ খুলে মারা যান, কেউ হাত পা খিঁচে মারা যান, কেউ হয়তো মলমূত্র ত্যাগ করে মারা যান, কেউ পা টান করে মারা যান, কেউ বেঁকে মারা যান, আবার কেউ মনে হয় ঘুমোচ্ছে মারা যান। এত কিছু বেরোচ্ছে। তো বিষাদ যোগে বলে দিয়ে চলে গেছে আমাদের মুনি ঋষিরা, যে তার যদি নর্মাল ডেথ হয় এবং শারীরিক অবস্থা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই মানুষটা কি মানসিকতার জীবনযাপন করতেন, তার এই মৃত্যুটার অবস্থা দেখে মিলে যায় সব। হ্যাঁ, ভালো লাগে এটা। পুরো ব্যাপারটা খুব সায়েন্টিফিক। হ্যাঁ, মানে আমার মনে হয় স্পিরিচুয়ালিটি, মাধ্যাকর্ষণ শক্তি নিউটন বাবু নয়, আমাদের পুরাণে অনেক আগেই আবিষ্কার হয়ে গিয়েছিল। কোন গ্রহের সঙ্গে গ্রহান্তরের দূরত্ব কত আমরা আবিষ্কার করেছিলাম। শূন্য আমরা আবিষ্কার করেছিলাম, না হলে পৃথিবী হিসেবই করতে পারত না। ঠিক। সুশ্রুত আর চরক মুনি, তারা শরীরের ভেতর কেটে শল্য চিকিৎসা বা অপারেশন, তারাই সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন, বিদেশিরা নন। আমরা মোগলরা আসবার পর আমাদের এই জ্ঞানগুলোকে ভেঙে চুরে তছনছ করে দেয়। গুরুকুল শিক্ষা পদ্ধতি ছিল আমাদের সনাতনী শিক্ষা পদ্ধতি। এই যে 33 কোটি দেবতা বললেই কিছু বোকা 33 crores বলে ফেলে, গর্বিত নিজের ধর্ম না জানা হিন্দু সনাতনী বাঙালি। কারণ এটা তারা শিকার হয়েছে বলে তারা জানেন না। এরা এসে আমাদের এই গুরুকুলের মধ্যে আমাদের সংস্কৃতি চর্চা, ধর্ম চর্চা, যে ধর্মে কাউকে মারধর করো, যে ধর্মে কাউকে ধর্মান্তর করো, লেখা নেই বসুধৈব কুটুম্বকম লেখা রয়েছে, আর কিচ্ছু না। এক কথায় বলতে গেলে জীবন চর্চায় সবাইকে নিয়ে ভালো থাকবে কি করে সেগুলো লেখা রয়েছে, মূল্যবোধের কথা লেখা রয়েছে। বিপ্লবীদের মেরেছে, যাদের জন্য আমরা স্বাধীন হয়ে প্রত্যেকে বড় বড় কথা বলছি তুমি আমি, এরা মোগলদেরও সাহায্য করেছিল। আর এদেরই লোকজনেরা বেঁচে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে পড়েছে, এবং আমাদের পাড়াতেও রয়েছে। আমি তো রাজনীতি করি না বলে আমি তো ভোটার, সেও রয়েছে, সে বলছে না।
যে কারণে আমরা এতটাই কবির কথায় এটা তো সত্যি সোনার বাংলা ছিল। যেমন 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, 4,500 হিন্দুকে যে মুসলিম লীগ কেটে কুচিয়ে হত্যা করেছিল, সেই ইতিহাসটা মুছে দিয়েছে আমাদের ইতিহাস বইতে নেই, কারণ নেই। কিন্তু এটা আমাদের জানা দরকার ছিল, অবশ্যই জানার দরকার আছে, জানতে হবেও তো যে কারা কারা এই ঘৃণ্য পরিকল্পনার সঙ্গে ছিলেন। কেন সুহরাওয়ার্দীর নেতৃত্বে যখন মুসলিম লীগ সোড নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কেন পাকিস্তানে যাবে না, কেন কলকাতার হিন্দুদের এত বেশি অহংকার ভারতেই থাকবে। আবার এটা বলে রেখে দেওয়া ভালো এটার সঙ্গে যে একটা বড় অংশের বাঙালি মুসলমান কিন্তু তারাও যেতে চায়নি কোথাও। শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু বাবুদের বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে এটা পূর্ব পাকিস্তান করে মিশিয়ে দেবেন না। আমাদের অবিভক্ত বাংলাতে আমাদের হিন্দু এবং মুসলমান তাদের পছন্দ, পোশাক আশাক, চলাফেরা, খাদ্যাভ্যাস, গান একই ধরনের, শুধু উপাসনা পদ্ধতি আলাদা। তারা মিলবে না কখনো। সেই ঘটনা ঘটল বলেই কিন্তু বাংলাদেশের জন্ম হলো। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা এতক্ষণে আমাদের প্রধানমন্ত্রীর নাম অস্থায়ী প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস। রাম মন্দির সরকার বানিয়ে দেয়নি, হিন্দুরা বানিয়েছে নিজেরা নিজেদের চাঁদা দিয়ে। সেখানে যারা হিন্দু তারা গেছেন, সেটা প্রধানমন্ত্রী হোক বা আপনি। আমার মনে হয় কথা পডকাস্টে আজকে একদম অন্যরকম একটা আলোচনা করলাম। থ্যাংক ইউ রুদ্রনীল দা এখানে আজকে আসার জন্য। এবং রুদ্রদার সাথে যতক্ষণই কথা বলা যায়, কথা চলতেই থাকবে আমাদের আলোচনা। এইটা মনে হয় আমাদের সব থেকে লম্বা একটা পডকাস্ট হলো আজকে। আর পডকাস্টার প্রত্যেকটা মুহূর্তেই তুমি কিন্তু অসাধারণ কথা বলো। আমি তো সাধারণ কথা বলি, তুমি অসাধারণ কথা বলো। মানে আমি কোথাও অসাধারণ এক্সাম্পল, তোমার প্রত্যেকটা আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম। মানে বিশেষ করে কথা বলার অনেক কিছু শিখলাম, যে কথা কি করে বলতে হয় অ্যাকচুয়ালি সামনাসামনি তোমাকে দেখে। সো থ্যাঙ্কস আ লট ফর কামিং। খুব 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 ভালো লাগলো তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমাদের কাজ, প্রচুর মানুষ, এমন একটা সাবজেক্ট নিয়ে তোমরা কাজ করো। তোমাদের এন্টায়ার টিম, মানে ক্যামেরার সামনে নয় তুমি রয়েছো, আমাদের পেছনে আরো 10 জনের টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে একদম তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তাদেরও অনেক ধন্যবাদ। এমন একটা পেরিফেরিতে, এমন একটা গলিতে তোমরা তোমাদের আলোচনার গাড়িকে নিয়ে যাও, যে গলিতে অনেকে ঢুকতে গেলে গা ছমছম করে। সো তোমাদের সবার জন্য শুভেচ্ছা। এবং আমি বিশ্বাস করি যে যে মানুষজনকে জানাবার বা শোনাবার জন্য তোমরা কাজ করছো, তাদের আর একটা চোখ কানের রসনা, যেমন আমাদের জিভের স্বাদ থাকে, তেমন চোখ, মন, কান, তারাও তো একটা কিছু দেখতে পেতে চায়, শুনতে পেতে চায়। সেই দোকানটা অন্য জায়গায় নেই বলে তোমার দোকানের সামনে এত মানুষ এত আগ্রহ নিয়ে এসেছেন। তো যেমন আমি বললাম যে এই আলোচনাতে যেখানে প্রেত, পারলৌকিক বিষয়, অদ্ভুত কোনো ঘটনা, প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট। শুনছিলেন প্রেত কথা লাইভ পডকাস্টের একটি খুব স্পেশাল এপিসোড। এবং আমাদের এই এপিসোডগুলিতে আপনারা দেখতে পান সেই সকল মানুষদেরকে যাদেরকে আপনারা খুব পছন্দ করেন। এবং আপনি যদি আমাদের পডকাস্টে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চান, বা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শোনাবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজ আমার গেস্ট রুদ্রনীল ঘোষ এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।